আসসালামু আলাইকুম সবাইকে মিডওয়াইফারির সব স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ারের সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি। এটা শুধু মিডওয়াইফদের জন্য, যারা মিডওয়াইফ হতে যাচ্ছ, মানে হচ্ছে যারা মিডওয়াইফারি ফার্স্ট ইয়ারে পড়ো, ঠিক আছে? ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তাই না কোর্সের নাম? ওকে, সো আজকের ক্লাসটা হবে তোমাদের ফান্ডামেন্টালসের উপরে, ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারির উপরে এমসিকিউ ক্লাস। দেখি কতজন জয়েন করেছো। ওকে, তার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি নাবিলা ইয়াসমিন, আমি সিনিয়র স্টাফ নার্স হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এবং দীর্ঘদিন যাবৎ তোমাদের বিহেভিয়ারাল সায়েন্স এবং ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি, বিব্রেনারের সাথে সংযুক্ত আছি এবং আজকে তোমাদের ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি নিয়ে ক্লাস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। মাঝখান থেকে শুরু করলে হয় কি, তোমরা হচ্ছে আগে কি পড়াইলাম সেটা ধরতে তোমাদের কষ্ট হয়, যেন টাইম ওয়াইজ জয়েন করলে তোমাদের এই প্রবলেমটা আর হবে না। ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করছি, ঠিক আছে? সো আজকে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ সলভ করবো আমরা, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার করে আসে এবং লাইসেন্সের কাজে লাগে। এই ধরনের কিছু এমসিকিউ আজকে আমরা সলভ করতে যাচ্ছি। অলরাইট, ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটাতে দেখতে পাচ্ছি যে হচ্ছে এক্স্যাক্ট সাইন্স অফ প্রেগনেন্সি। আচ্ছা, এখানে প্রত্যেকটা প্রেগনেন্সির সাইন সিমটমসগুলো দেওয়া আছে, যেগুলো আমরা নর্মালি যখন একটা মানুষকে প্রেগনেন্ট বলি তখন হচ্ছে এই সাইনগুলো থাকলে আমরা নর্মালি বুঝতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে প্রেগনেন্সির সাইন বা হতে পারে পজিটিভ প্রেগনেন্সি, রাইট? সো তখন হচ্ছে এখন আমাদের প্রশ্ন করলো কি, প্রশ্নটা করলো হচ্ছে, ওকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এক্স্যাক্ট সাইন মানে কি? এক্স্যাক্ট মানে একটা তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে অ্যাকুরেট যে সাইনটার জন্য আমরা একেবারে স্পেসিফিকভাবে মানে প্রুভ করতে পারি যে হ্যাঁ প্রেগনেন্সিটা পজিটিভ, ওই সাইনটার নামটা জানতে চাইছে। এখন মর্নিং সিকনেস একটা নর্মাল কমন একটা সাইন সিমটম যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, ওকে? তারপরে অ্যামিনোরিয়া, মিসড পিরিয়ডস যেটাকে আমরা বলি, মানে পিরিয়ডটা অফ হয়ে যাবে। সো এই টার্মটাও হচ্ছে ফার্স্ট মানে ফুল প্রেগনেন্সি জার্নিতেই থাকে। সো এটা তো একটা থাকবেই, কিন্তু এক্স্যাক্ট সাইন বলতে কি আমরা হচ্ছে শুধু এটা দেখলেই হবে? অনেকের হরমোনাল ডিসঅর্ডার বা অনেক ডিজিজের কারণেও এটা হয়ে থাকে। সো এটা কিন্তু এক্স্যাক্ট বা অ্যাকুরেট সাইন হলো না, তাই না? হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই এক একটা সাইন, আমি শুরুতেই বলেছি, কিন্তু এটা একদম এক্স্যাক্ট বা অ্যাকুরেট যদি আমি বলি তাহলে এটা দিয়ে শুধুমাত্র আমি জাজ করতে পারবো না, ঠিক আছে? ভমিটিং, মর্নিং সিকনেস একই রকম। ভমিটিং হলেই তুমি বলতে পারো না যে একটা মানুষ প্রেগনেন্ট, ওকে? ফিটাল হার্ট সাউন্ড, ইয়েস, যখন আমি ফিটাল হার্ট সাউন্ড পাবো, আমি অসকালটেশন করে ডপলার মেশিন দিয়ে টেস্ট করে আমি শুনতে পাবো ফিটাল হার্ট সাউন্ড ইজ প্রেজেন্ট, দেন ডেফিনেটলি এটা হচ্ছে পজিটিভ সাইন্স অফ প্রেগনেন্সি, রাইট? ওকে। কুইকেনিং হচ্ছে ফিটাল মুভমেন্ট, বাচ্চা যখন প্রথম নড়াচড়া করে। সো এটা একটু লেটে আমরা বুঝতে পারি, এটা সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো না। সো এই অপশানটাও আমি নিতে পারছি না। তাহলে এক্স্যাক্ট সাইন বলতে আমি হচ্ছে শুধু নিতে পারতেছি এর মধ্যে ফিটাল হার্ট সাউন্ড। হ্যাঁ, অনেকের অনেক মতবাদ থাকবে, অনেক দ্বিমত থাকবে এটাতে, যে না আরও তো আছে সাইন সিমটমস, তাহলে শুধু আমি এটাকেই কেন আনসার ধরছি? ঠিক আছে, তো আমি প্রথমেই বলেছি যে হ্যাঁ এগুলো প্রত্যেকটাই সাইন বাট নট এক্স্যাক্ট, ওকে? প্রশ্ন আগে আমার বুঝতে হবে যে আমার কাছে কি চাইছে, এক্স্যাক্ট সাইনটা চাইছে, ঠিক আছে? সো এটা এক্স্যাক্ট, শুধুমাত্র এটাই এক্স্যাক্ট সাউন্ড যেটা দিয়ে তুমি একদম 100% কনফার্ম হইতে পারো যে হ্যাঁ এটা প্রেগনেন্সিটা পজিটিভ, ওকে? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। এই যে আমাদের হচ্ছে অ্যান্সার চলে এসেছে, এগুলো ট্রু ফলস। হ্যাঁ, 5টা অপশন থাকলে বুঝে নিতে হবে যে এটা ট্রু ফলস অ্যান্সার, ওকে? ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেইন কজেস অফ ইনফ্যান্ট মর্টালিটি। মেইন কজেস অফ ইনফ্যান্ট মর্টালিটি, প্রধান কারণ জানতে চাইছে ইনফ্যান্ট মর্টালিটি। ইনফ্যান্ট মানে কি? বাচ্চাদের মৃত্যুর হার। হ্যাঁ,
বাচ্চাদের যে মৃত্যুর হারটা আছে সেটার প্রধান বা এবং অন্যতম কারণ নিচে কোনটি? 5টা অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে তোমার কোনটা ট্রু কোনটা ফলস সেটা বের করতে হবে। লো বার্থ ওয়েট, এটা আমরা চোখ বন্ধ করে ট্রু দেখাবো, কারণ আমরা সবাই জানি ম্যালনিউট্রিয়েন্ট যে মাদাররা থাকে তাদের সন্তানরা লো বার্থ ওয়েট হয় এবং তাদের মৃত্যু ঝুঁকি থাকে, রাইট? আচ্ছা, এটা আমরা হচ্ছে খুব সুন্দর করে পড়ি, তাই না? যখন আমরা ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারির ফার্স্ট চ্যাপ্টারটা পড়ি ওখানেই আমরা জানতে পারি যে হচ্ছে মেইন কজের মধ্যে লো বার্থ ওয়েট একদম শুরুতে থাকে। দেন হচ্ছে হার্ট ডিজিজ, হ্যাঁ হার্ট ডিজিজের জন্য হইতে পারে, বাট এটা হচ্ছে একেবারে মেইন কজ না। হার্ট ডিজিজের কারেকশন আছে, হার্ট ডিজিজের ট্রিটমেন্ট আছে, রাইট? ওকে, সো হার্ট ডিজিজ আমরা ট্রিটমেন্ট দিয়ে অনেকে সুস্থ হয়ে যায়, সবাই যে মারা যায় এরকম না। কিন্তু লো বার্থ ওয়েট একটা সময় প্রচণ্ড পরিমাণে মানে বাচ্চারা মারা যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ ছিল লো বার্থ ওয়েট। ওকে, বাকি সব কিছুরই চিকিৎসা ছিল, জন্ডিসেরও ট্রিটমেন্ট আছে। আচ্ছা, অ্যাসফিক্সিয়া মানে কি? অ্যাসফিক্সিয়া মানে হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া, মানে জন্ম সময় থেকে অক্সিজেন মানে ঠিকভাবে হচ্ছে পাচ্ছে না, বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারতেছে না, হ্যাঁ অক্সিজেনের অভাব হচ্ছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন ফর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি। অ্যান্ড দেন ইনফেকশনেরও হচ্ছে ট্রিটমেন্ট আছে, অ্যান্টিবায়োটিক আছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, ভাইরাল ইনফেকশনের জন্য ট্রিটমেন্ট আছে। সবাই যে হচ্ছে মানে মারা যাবে এরকম কোনো কিছু নেই। মেইন কজ যদি আমি বলি, একেবারে আমার প্রধান কারণগুলো লাগবে যেগুলো গ্লোবালি হয়ে আসতেছে। যে জিনিসগুলো আমার গ্লোবালি হয়ে আসতেছে সেই জিনিসগুলো আমার জানতে হবে। তাহলে আমি এখান থেকে চুজ করতে পারি লো বার্থ ওয়েট আর হচ্ছে অ্যাসফিক্সিয়া, এই দুইটাই হচ্ছে গ্লোবালি সাফার করতেছে প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা রিজিয়ন। ওকে, সো আমরা এ অ্যান্ড ডি এই দুইটাকে কারেক্ট ধরবো। দেখো আনসার এ ডি। আচ্ছা, ইনফেকশন এখানে দেওয়া হয়েছে, ইনফেকশনটাকে ফলস দিয়ে দাও তোমরা, ইনফেকশনটা আসলে ওভাবে কাউন্ট করা হচ্ছে না, ঠিক আছে? ওকে, সো এ এবং বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে ওকে, নেক্সট হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড বেবি হ্যাজ লোয়ার রিস্ক অফ। আচ্ছা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করছে যে বাচ্চারা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড মানে কি? মানে প্রথম যে 6 মাস শুধুমাত্র ব্রেস্ট মিল্ক খাচ্ছে বাচ্চাটা, সেই টার্মটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড বেবি, হ্যাঁ সে বাচ্চাটাকে আমরা বলছি। লোয়ার রিস্ক অফ, তাদের কি কি জিনিসে খুব কম রিস্ক থাকে? যখন একটা বাচ্চা, মনে রাখবা সবসময়, যখন একটা বাচ্চা ব্রেস্ট ফিড করছে কন্টিনিউয়াসলি, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছে, তখন সেই বাচ্চার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনগুলোর চান্স খুবই কম থাকবে, ঠিক আছে? এইগুলোতে ইনফেকশন হওয়ার চান্স খুবই কম থাকবে, কারণ সে যে খাবারটা খাচ্ছে সেটা সম্পূর্ণ হচ্ছে প্রাকৃতিক উপায়ে স্টেরাইল। বুঝতে পেরেছো আশা করি কি বলেছি? প্রাকৃতিক উপায়ে স্টেরাইল। ওকে, কথা ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, মিডওয়াইফারির স্টুডেন্টদের রেসপন্স খুবই কম, মিডওয়াইফারিদের ক্লাস করার আগ্রহ আমি দেখছি খুবই কম, কারণ যখন আমি নার্সিংয়ের ক্লাসগুলো নিই হিউজ পরিমাণে স্টুডেন্ট জয়েন করে, হিউজ পরিমাণে স্টুডেন্টের প্রশ্ন থাকে, কমেন্ট থাকে। আজকে আমি কোনো মিডওয়াইফারির স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না। তোমরা যদি জয়েন করে থাকো তোমরা একটা আওয়াজ দাও কে কোন কলেজ থেকে জয়েন করেছো। এভাবে করলে পড়াশোনা হবে না, ঠিক আছে? পড়াশোনা করার জন্য ডেডিকেশন লাগে, ইচ্ছা লাগে, আগ্রহ লাগে। হ্যাঁ, আমি ক্লাস করে গেছি এখন আমি পারবো না, ডিউটি করে এসে যদি একজন টিচার ক্লাস নিতে পারে তাহলে তুমি অবশ্যই হচ্ছে ক্লাস করে গিয়ে ক্লাস করতে পারবে, এবং এটা তুমি ঘরে বসে রিল্যাক্সেই ক্লাসটা করছো। সো এখানে কোনো টায়ার্ডনেসের ইস্যু থাকার কথা না। আচ্ছা, সো এটা মনে রাখবা, কি বললাম? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং রেসপিরেটরি সিস্টেমে বা রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন বা রিস্ক কম থাকে যখন একটা বাচ্চা হচ্ছে ব্রেস্ট ফিড করছে। ওকে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের টাইমে। তাহলে কি হবে না, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে মানে সাথে রিলেটেড কোনটা আছে এটাকে খুঁজি, এই যে ডায়রিয়া আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের সাথে রিলেটেড, রাইট? দেন কি আছে? নিউমোনিয়া, এটা রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে রিলেটেড। এই এয়ার ইনফেকশনটাও আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে রিলেটেড। ওকে, সো এই তিনটাকেই আমি হচ্ছে কারেক্ট ধরে নিচ্ছি এবং বাকিগুলো হয়ে যাচ্ছে ফলস সেই সাথে। লেট মি চেক। ওকে ওকে, অলরাইট। ওকে, তোমরা বুঝতে পেরেছো আই হোপ। নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়া, রেশমা, পাবনা আইডিয়াল নার্সিং কলেজ। আচ্ছা, তোমরা সবাই কি মিডওয়াইফারি স্টুডেন্ট?
তোমরা যারা জয়েন করেছো তোমরা সবাই কি মিডওয়াইফারি স্টুডেন্ট? আজকের ক্লাসটা মূলত মিডওয়াইফারি রিলেটেড হচ্ছে। যাদের মিডওয়াইফারি সাবজেক্ট আছে তারাও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের লাইসেন্সে বলো, তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। বাট নার্সিংয়ের যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তাদের আই হোপ এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা ক্লাসটা আজকে না করলেও হবে। ওকে, তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট জানার জন্য করতে পারো, ঠিক আছে, যদি ফ্রি থাকো। ওকে, রিলিফ অফ পেইন অ্যান্ড ডিসকমফোর্ট ডিউরিং লেবার। রিলিফ অফ পেইন মানে কি? ব্যথা থেকে মুক্তি পাচ্ছে, ডিসকমফোর্ট থেকে মুক্তি পাচ্ছে ডিউরিং লেবার, মানে লেবার টাইমে, মানে যখন একটা মহিলা হচ্ছে ডেলিভারি প্রোগ্রেসে আগায়, ওই টাইমটাতে। রেশমা, হ্যাঁ, ফাইনাল এক্সামের জন্যই পড়ানো হচ্ছে। সব কিছুই ফাইনাল এক্সামে কাজে লাগবে। শোনো, মিড টার্মে হয় তোমাদের কি বইয়ের হাফ বা সিলেবাসের হাফ, ঠিক আছে, এবং ফাইনালে গিয়ে কী হয়, ফুল বুকস পরীক্ষা হয়, ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হয়। সো যেটাই পড়বা সেটাই ফাইনালের জন্য কাজে লাগবে, ঠিক আছে। ওকে, এখন কিভাবে লেবার টাইমে হচ্ছে পেইন রিলিফ হচ্ছে এবং ডিসকমফোর্টটা রিলিফ হচ্ছে, তার কতগুলো অপশান দেওয়া আছে, সেগুলো থেকে আমার চুজ করতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে, কোনটা ফলস কোনটা ট্রু। লাইং ব্যাক, শুয়ে থাকা কোনো সমাধান না। যখন একটা মানুষ লেবার প্রোগ্রেসে আগায় তখন আমরা হচ্ছে সেই পেশেন্টকে 3 ধরনের হচ্ছে কেয়ার প্রোভাইড করে থাকি। তাকে আমরা মুভমেন্টের জন্য ইন্সপায়ার করি, তাকে আমরা শুয়ে থাকতে বা এক পাশ হয়ে বা একরকমভাবে এক পজিশনে থাকতে নিষেধ করি, তাকে আমরা মুভ করতে বলি, ঠিক আছে। তারপরে কি বলি, তাকে আমরা তার পজিশন চেঞ্জ করতে বলতেছি, ঠিক আছে। মুভমেন্টের মধ্যেই হচ্ছে পজিশন চেঞ্জ আসছে, তাকে এনকারেজ করি মোবিলিটিতে হচ্ছে এনকারেজ করি। মোবিলিটি কি? তাকে হচ্ছে এনকারেজ করতেছি তার মোবিলিটিতে, আর হচ্ছে ব্যাক ম্যাসেজ দিচ্ছি। ওকে, ব্যাক ম্যাসেজ। আচ্ছা, এই 3টা করি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন ছিল মোবিলিটি কি? মোবিলিটি মিডওয়াইফারি স্টুডেন্ট, সিলেট নার্সিং কলেজ, ভেরি গুড, সিলেট নার্সিং কলেজ। আচ্ছা, মোবিলিটি কি আমি তোমাদের কাছে জিজ্ঞেস করলাম। আমি যে বললাম মোবিলিটিতে তাদেরকে এনকারেজ করি, তার মানে কি ওই একই কথা ঘুরে ফিরে, তাকে হচ্ছে আমি মুভমেন্ট করতে বলছি। মোবিলিটি মানে গতিশীলতা, রাইট? মোবিলিটি মানে হচ্ছে গতিশীলতা, তাকে আমি মুভমেন্টের জন্য ইন্সপায়ার করছি, ঠিক আছে, মুভমেন্টের জন্য বলছি। এটাকে তোমরা চেঞ্জ পজিশন বলতে পারো, যে তাকে আমি হাঁটাচলা করতে বলছি। সো এই গাইডলাইনগুলো আমরা তাকে দেই বা এই কেয়ারগুলো তাকে আমি প্রোভাইড করে থাকতেছি যখন সে লেবার টাইমে চলে গেছে, লেবার রুমে চলে গেছে অলরেডি, আর 30 to 1 আওয়ারের মধ্যে তার ডেলিভারি হয়ে যাবে, এই টাইমটার কথা আমি বলছি, ঠিক আছে। ওই সময় আমি পেইন এবং ডিসকমফোর্ট যে ফিলিংসটা হয় এটা থেকে রিলিফ করার জন্য আমরা কি করে থাকি। সো লাইং ব্যাক এটা হবে না। যদি একভাবে থাকে পেশেন্ট তাহলে হচ্ছে আমাদের নর্মাল ডেলিভারি প্রোগ্রেসে আগাতে অনেক কষ্ট বা অনেক সাফার বা অনেক ভোগান্তির শিকার হতে হবে, ঠিক আছে। সো এটা আমরা কখনোই সাজেস্ট করব না। তার পজিশন চেঞ্জ করতে বলবো। যখন পজিশন সে চেঞ্জ করবে তখন সে একটা মুভমেন্টের মধ্যে দিয়ে থাকবে, তার হচ্ছে মোবিলিটি ইনক্রিজ হবে, ঠিক আছে। সো তখন আমাদের জন্য লেবার প্রোগ্রেসটা ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটা বলবো এনকারেজ মোবিলিটি। হ্যাঁ, তাকে হচ্ছে নড়াচড়া করতে এনকারেজ করছি। আর ব্যাক ম্যাসেজ, তাকে হচ্ছে পিছনে ব্যাকে মাসাজ করছি। ওকে, ব্যাক মাসাজ করছি, এটা হচ্ছে মাসাজ হবে। ওকে, সো এই 3টা হচ্ছে বলে থাকি, ঠিক আছে। আনসারটা একটু দেখে নিই। ওকে, অলরাইট। তবে সবাইকে বুঝতে পেরেছো? যারা যারা ক্লাস করছো তারা কি বুঝতে পারছো? কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা, স্টেপস অফ সিস্টেমিক অ্যাবডোমিনাল এক্সামিনেশন। ওকে, তোমরা এই প্রশ্নটা হয়তো বা স্টেপস অফ সিস্টেমিক পালপেশন পেতে পারো, বাট এটার মানে প্রশ্নটা তো একটু ভুল থাকে। বিভিন্ন ওই পেছনে যে বইয়ে এমসিকিউ দেওয়া থাকে ওখানে হয়তো বা পাওয়া প্রশ্নটা, সো ওখানে একটু ভুল ছিল, সেটা পালপেশন হবে না, অ্যাবডোমিনাল এক্সামিনেশন হবে। ওকে, আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশনের স্টেপসগুলো কি নিচের কোনগুলো সেটা জানতে চাইছে। সো এখানে হচ্ছে
আমরা হচ্ছে জানি যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি আমরা হচ্ছে ফান্ডামেন্টালসে পড়ে থাকি সবাই। সো তোমাদের যেহেতু মিডওয়াইফারি, এখানে হচ্ছে পারকাশনটা বাদ থাকে। পারকাশন মানে ভাইব্রেট করা একটা জায়গায়, ঠিক আছে? আমি একটা জায়গায় হাত দিয়ে আমি ওখানে আরেকটা দিয়ে বাড়ি দিচ্ছি, হ্যাঁ, ভাইব্রেট করতেছে ওই জায়গাটাতে, এই জিনিসটা বাদ রাখি। কারণ কি, আমার ফিটাস আছে, আমার মায়ের গর্ভে, যে মায়ের আমি চিকিৎসা করতেছি সেই মায়ের গর্ভে ফিটাস আছে, তাই না? সো আমি এখানে পারকাশনটা অ্যাভয়েড করি। বাকি তিনটা আমরা করে থাকি, সেটা হচ্ছে ইন্সপেকশন, পালপেশন আর অসকালটেশন। অসকালটেশন দিয়ে কী করি, বাচ্চার ফিটাল হার্ট রেট আমরা শুনি। শুরুর কোশ্চেনটাতেই আমি বলছিলাম, তাই না, যে হচ্ছে আচ্ছা। সো হচ্ছে তাহলে কি কি হচ্ছে আমার আনসার, যে হচ্ছে যেহেতু স্টেপসগুলো অ্যাবডোমিনাল এক্সামিনেশনের, তাহলে ইন্সপেকশন, পালপেশন আর অসকালটেশন। ওকে, এই তিনটা হচ্ছে আমার আনসার। কারণ এই তিনটার মধ্যেই আমরা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনগুলো করি, কিন্তু মূলত আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশন করি তখন 4টা স্টেপ থাকে, আর একটা থাকে পারকাশন। কিন্তু অ্যাবডোমিনাল এক্সামিনেশন যখন করব তখন পারকাশনটা থাকছে না, ঠিক আছে? 3টা। এখন প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে ইন্সপেকশন কি? ইন্সপেকশন হচ্ছে চোখ দিয়ে যে আমরা দেখি বা অবজার্ভ করি। অবজার্ভ কি করব, সাইজটা ঠিক আছে কিনা, যেরকম শেপে থাকার কথা, আমার হাতের শেপটা এরকম, এখন এরকম থেকে যখন অ্যাবনর্মাল কিছু হবে তখন আমি কিন্তু চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবো। দুইটা হাত পাশাপাশি রেখে কম্পেয়ার করলে আমি কিন্তু ইজিলি বুঝতে পারি, তাই না? সো হচ্ছে এটা হচ্ছে ইন্সপেকশন, মানে আমি আমার চোখ দিয়ে দেখে বুঝতেছি। দেন কি পালপেশন? পালপেশন কি, একটু ট্যাপ করে দেখব। কিভাবে দেখব? ট্যাপ করে দেখব, ফিল করার চেষ্টা করব, হ্যাঁ, ফিল করব, ট্যাপ করে একটু দেখব, এটা হচ্ছে পালপেশন। আর অসকালটেশন, ওই যে বললাম ফিটাল হার্ট সাউন্ড, আমি হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে অথবা ডপলারে, যে স্টেথোস্কোপ দিয়ে অসকালটেশনটা হয়, এছাড়াও আমরা ডপলার দিয়েও হচ্ছে ফিটাল হার্ট সাউন্ডটা নিতে পারি, ঠিক আছে? ওকে, আনসারটা একটু দেখে নাও। ওকে, পয়েন্টস শুড বি কিপড ইন মাইন্ড হোয়েন ইউ টেকিং ওয়েট। যখন তুমি ওয়েট মেজার করছো তখন কোন কোন পয়েন্ট তোমার মাইন্ডে বা তোমার মাথায় সেট করে রাখতে হবে, এটাই তোমাকে তোমার কাছে জানতে চাইছে। তুমি নিজের কথা চিন্তা করো, আমরা যখন একটা ওয়েট মেশিনে দাঁড়াচ্ছি তখন আমি এক্স্যাক্ট আমার মাথায় কি আসে শুরুতেই, যে আমি কোনো ভারী কোনো কিছু পরে আছি কিনা, তাই না? আমি চেষ্টা করি আমি লাইট ওয়েটের একটা ড্রেস পরে ওয়েটটা মেজার করি, অলওয়েজ এটা আমাদের মাথায় আসে, রাইট? ওকে, সাথী আক্তার মুনিয়া, ডাইনামিক নার্সিং কলেজ, ওকে, ভেরি গুড। কান্তা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেন আমার মাথায় কি আসে, আমার ওইটা জিরোর মধ্যে আছে কিনা, তার মানে কি আমার ওয়েটটা সঠিকভাবে আসছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েটভাবে আসছে কিনা, এর জন্য আমি জিরো করার চেষ্টা করি, তাই না? জিরো ইরোর চেক করি। দেন আমি কি করি, আমি একদম সোজা হয়ে থাকে আরেকজনকে বলি, দেখো তো আমার মেজারমেন্টটা কি এসেছে বা আমার ওয়েটটা কত এসেছে, রাইট? সো এই তিনটা জিনিস আমার মাথায় থাকে। সো এখন দেখি আমরা এখানে কি কি বলা আছে। মেশিন শুড বি চেক ফর জিরো ইরোর। হ্যাঁ, অবশ্যই আমরা জিরো ইরোরটাই চেক করি শুরুতে, রাইট? এটা ঠিক আছে। উইমেন শুড ওয়ার লাইট ক্লোথিং, হ্যাঁ, লাইট ক্লোথিং পরবে। দেন হচ্ছে মেজার ব্লাড প্রেশার, নো, এখানে ব্লাড প্রেশার কোনো কিছু আসবে না। আচ্ছা, শুড স্ট্যান্ড ইরেক্ট অন দ্য ওয়েট মেশিন। আচ্ছা, কি বলছে এখানে, শুড স্ট্যান্ড ইরেক্ট অন দ্য ওয়েট মেশিন, মানে তুমি ওয়েট মেশিনের উপরে স্ট্যান্ড, মানে তুমি কি একদম স্ট্যান্ড ইরেক্ট অন দ্য ওয়েট মেশিন, মানে সোজা হয়ে দাঁড়াচ্ছ, এটাই বলছে। ওই যে আমি যেটা বলছি যে স্ট্যান্ডিং আপরাইট পজিশন, ওইটাই হচ্ছে এখানে এভাবে বলছে, হ্যাঁ। নিড কমপ্লিট ইনভেস্টিগেশন, আর এটা হচ্ছে না কমপ্লিট ইনভেস্টিগেশন, এটা শুধু ওয়েট মেজারমেন্ট হয়, কমপ্লিট ইনভেস্টিগেশন হয় না, ঠিক আছে? সো আমরা আনসারটা কি বুঝতে পেরেছি? আই হোপ বুঝতে পেরেছ। এ, বি অ্যান্ড ডি হবে আনসার। লেট মি চেক। ওকে, ক্লিয়ার? দেন নেক্সট, ইন্ডিকেশন অফ ফিটাল ওয়েলবিং। আচ্ছা, ইন্ডিকেশন মানে কি, কি ইন্ডিকেট করছে, নির্দেশক, হ্যাঁ। ফিটাল ওয়েলবিং, বাচ্চা যে সুস্থ আছে সেটা কিভাবে দেখে, কি কি ইন্ডিকেটর দেখে আমি বুঝবো যে বাচ্চা সুস্থ আছে, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবা যে এখান থেকে আমরা কি কি, মানে ফিটাল যেহেতু বলেছে তার মানে কি, গর্ভাবস্থায়, প্রেগনেন্সিতে বাচ্চা মায়ের গর্ভে কীরকম আছে, তাহলে আমার অবশ্যই ফার্স্টে আমার অ্যামনিওটিক ফ্লুইডটা
ফ্লুইডটা চেক করতে হবে, ঠিক আছে? অ্যামনিওটিক ফ্লুইড চেক করতে হবে, ফিটাল হার্ট সাউন্ড নিতে হবে, ফিটাল মুভমেন্ট দেখতে হবে, ঠিক আছে? ওকে, ফিটাল মুভমেন্ট দেখতে হবে এবং মায়ের হচ্ছে জেনারেল গ্রোথ বা মেন্টাল হেলথ কন্ডিশন এইগুলো ঠিকঠাক আছে কিনা এটাও আমার অবজার্ভ করতে হবে। ওকে, এই জিনিসগুলো আমরা দেখব ফিটাসের ওয়েলবিংয়ের জন্য। সো এখন আমরা অপশানে চলে যাব। আমাদের বেসিক ধারণাটা আমরা মাথায় নিয়ে নিলাম কোশ্চেন পড়ার সাথে সাথে। এবার আমি চলে যাব যে হচ্ছে এই যে কি কি অপশান আছে, অপশানগুলোর সাথে আমার বেসিক ধারণার সাথে কি কি মিলছে, রাইট? ভলিউম অফ লিকুইড, লিকুইড বলতে এখানে আমরা বুঝাইছি ওই অ্যামনিওটিক ফ্লুইডের কথাটাই, ঠিক আছে? সো এটা ট্রু। ফিটাল মুভমেন্টস, একটু আগেই বলছি যে ফিটাল মুভমেন্টটা চেক করবো, রাইট? ম্যাটারনাল ওয়েলবিং, হ্যাঁ, মা ভালো আছে কিনা, মা সুস্থ আছে কিনা সেটাও খুব মেজর ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মা যদি কোনো ইনফেকশিয়াস ডিজিজ আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খুবই স্বাস্থ্য ঝুঁকি থাকে, হেলথ রিস্ক থাকে। ওকে, সো মাকেও সুস্থ থাকতে হবে। গুড নিউট্রিশন, গুড নিউট্রিশন হচ্ছে ঠিক আছে, বাট গুড নিউট্রিশন ইনটেকের জন্য বলছে না কি সেটা কিছু মেনশন করে না, শুধু গুড নিউট্রিশন লিখছে। সো এখানে আমি নিতে পারছি না আনসারটা। নর্মাল ফিটাল হার্ট সাউন্ড, নর্মাল ফিটাল হার্ট সাউন্ড, হ্যাঁ এটাও ঠিক, এটাও অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে? নর্মাল যদি ফিটাল হার্ট সাউন্ডটা থাকে সেক্ষেত্রেও, কিন্তু শুধুমাত্র যদি হচ্ছে ফিটাল হার্ট সাউন্ডটাই নর্মাল সেক্ষেত্রে কিন্তু হবে না, হ্যাঁ সব কিছুই মেজার করতে হবে। সো এই হিসেবে আমি এই অ্যান্সারটা নিতে পারি। তাহলে চারটাই হচ্ছে এখানে ট্রু হয়। তাহলে এই অপশানটাকে তোমরা ট্রু বলে দাও, ঠিক আছে? নর্মাল ফিটাল হার্ট সাউন্ডটাকে আমরা ট্রু ধরে নিচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রুলস অফ আম্বিলিকাল কর্ড কাটিং, মানে কি কর্ডটাকে আমরা ট্যাকশন করব, ঠিক আছে? মানে হচ্ছে কর্ডটাকে আমরা কেটে ফেলছি। সো ওই টাইমে কি কি রুলস আমার ফলো করতে হয়? আচ্ছা, আমরা সবাই জানি যখন আমরা ফার্স্ট কাটটা করি যে প্লেসমেন্টটা থাকে তখন 2 ফিঙ্গার্স অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস, হ্যাঁ আমাদের আম্বিলিকাস থেকে 2 আঙ্গুল দূরে থাকে। প্রথম যে টাইটা আমরা করি বা প্রথম যে হচ্ছে আমরা বাইন্ডিংটা দিয়ে রাখি যে হ্যাঁ কাটবো, আমি তার আগে কি করি একটু ক্ল্যাম্প করে রাখি, সেটা হচ্ছে আমি 2 ফিঙ্গার্স অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস। দেন নেক্সট যে সেকেন্ডটা দিই এটা হচ্ছে 1 ফিঙ্গার অ্যাওয়ে ফ্রম দ্য ফার্স্ট। মানে কি ওই যে আমি আম্বিলিকাস থেকে, মনে করো আম্বিলিকাসটা এখানে, হ্যাঁ আমি এখান থেকে 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল নিচে একটা হচ্ছে ক্ল্যাম্প দিয়ে রাখলাম। এরপরে যেটা হবে সেটা 1 আঙ্গুল নিচে একটা ক্ল্যাম্প দিয়ে রাখবো, ঠিক আছে? এটা সেকেন্ডটাই গেল, হ্যাঁ। এবং আমি কোথায় কাটবো? এই যে এখানে একটা ক্ল্যাম্প করছি, এখানে একটা ক্ল্যাম্প করছি, এর মাঝখান দিয়ে কাটবো। ওকে, কেন কাটবো এভাবে? কারণ যাতে হচ্ছে ব্লিডিং এক্সেসিভ না হয়। ওকে, এজন্য আমি ক্ল্যাম্প করে নিই। এখানে কিন্তু ব্লাড থাকে, পুরাটাতে এই কর্ডটাতে ব্লাড থাকে। সো এটা আমি একটা ক্ল্যাম্প করে নিলাম, এখানে একটা ক্ল্যাম্প করে নিলাম, তাহলে এদিকের ব্লাডটা বের হবে না, এদিকের ব্লাডটা শুধু যেটুকু কাটবো এটুকু ব্লাডটা শুধু বের হবে, ঠিক আছে? সো এখন আমি অপশানে যাব, দেখি কোনগুলো হয়। ফার্স্ট টাই 2 ফিঙ্গার অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস, মিলে গেছে। সেকেন্ড টাই 1 ফিঙ্গার ফ্রম দ্য টাই, ফ্রম দ্য ফার্স্ট টাই হবে, ঠিক আছে? ফার্স্ট টাই, তাহলে এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে যদি বলে ফার্স্ট টাই। আচ্ছা, সেকেন্ড টাই 2 ফিঙ্গার ফ্রম দ্য টাই, নো এটা হবে না। আচ্ছা, ফার্স্ট টাই 3 ফিঙ্গার, নো। থার্ড টাই, থার্ড তো কোনো টাই নেই, ঠিক আছে? থার্ড টাই 4 ফিঙ্গার অ্যাওয়ে ফ্রম দ্য সেকেন্ড টাইম। আচ্ছা, এইটাই, তাহলে এই দুটো হবে আনসার। ওকে, ওটা হবে ফলস। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, দেন নেক্সট হচ্ছে ফান্ডাল মেজারমেন্ট ক্যান বি অ্যাফেক্টেড বাই। আচ্ছা, ফান্ডাল মেজারমেন্ট, রাইট? ফান্ডাল মেজারমেন্ট বলতে কি বুঝতেছি আমরা? আচ্ছা, আমরা যখন ফান্ডাল হাইট মানে কি বাচ্চাটা এই মুহূর্তে কোন পজিশনে আছে, ফিটাসটা এই মুহূর্তে কোন পজিশনে আছে, এটাকে আমরা বলি ফান্ডাল হাইট, রাইট? এই যে ফান্ডাল হাইট যে আছে, ফান্ডাল হাইটের এই যে মেজারমেন্টটা আমরা কিভাবে করতে পারি, বা এটা সরি ক্যান বি অ্যাফেক্টেড মানে এটা কি দিয়ে অ্যাফেক্ট করতে পারে, কিসে অ্যাফেক্ট করতে পারে? যখন হচ্ছে এই যে ইউটেরাসের সাইজটা অনেক বেশি বড় হয়ে যায়। কাদের হইতে পারে বড়? যারা মাল্টিপল প্রেগনেন্সিতে, মানে বারবার যারা প্রেগনেন্ট হয়েছে তাদের হচ্ছে ইউটেরাসটা বড় হয়ে যায়, তাই না? আস্তে আস্তে ইনক্রিজড হয়ে যায় সাইজটা।
এটা ন্যাচারাল, এটা আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যায়, ঠিক আছে। দেন হচ্ছে ক্লটিং, যদি হচ্ছে সরি, এটা হচ্ছে যদি অ্যাফেক্ট করে হচ্ছে অ্যাকুরেট মেজারমেন্টে, যদি হচ্ছে কোনো ক্লোদিং মানে হচ্ছে কোনো কাপড় বা কোনো কিছুর জন্য যদি হচ্ছে অ্যাফেক্ট করে অ্যাকুরেট মেজারমেন্ট করতে। দেন হচ্ছে তোমার ইনকারেক্ট জেস্টেশনাল এজ, মানে কি তোমার হচ্ছে যদি জেস্টেশনাল এজটা তুমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলতে না পারো, যে তোমার অ্যাকচুয়ালি জেস্টেশনাল এজটা কত উইকস কত ডেজ, এটা যদি অ্যাকুরেটলি বলতে না পারো। এবং আরেকটা কি কারণ আছে, সেটা হচ্ছে ফান্ডাসের যে হচ্ছে কালারটা আছে সেটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও সেটাও অ্যাফেক্ট করে, ঠিক আছে। ফান্ডাল কালারটাও চেঞ্জ হয়ে যায়, সেখানটা অ্যাফেক্ট করে কিভাবে, ট্রান্সভার্স লাই ক্ষেত্রে। তোমরা এগুলো পড়েছো কিনা আমি হচ্ছে বুঝতে পারছি না, তোমাদের কোনো রেসপন্স নাই। আচ্ছা, সো এই জিনিসগুলাটাই হচ্ছে আমাদের ফান্ডাল মেজারমেন্টটাকে অ্যাফেক্ট করে। এখন আমার দেখতে হবে অপশানে আমাদের সাথে এগুলো মিলতেছে কি না। ওকে, মাল্টিপল প্রেগনেন্সি প্রথমেই পাইছি, মিলছে। আচ্ছা, ক্লোদিংয়ের যে বিষয়টা বলছিলাম, এটা ফান্ডাল মেজারমেন্ট। বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, এই জন্য মনে হয় সবাই ঘুমাচ্ছে, তাই না? বৃষ্টির দিনে আর পড়াশোনা করতে ভালো লাগতেছে না। আমি তো মিডওয়াইফারের 1-2টা স্টুডেন্ট দেখি, আর তো কোনো স্টুডেন্টই দেখি না, 2-1টা স্টুডেন্ট জাস্ট। আচ্ছা, যদি ক্লোদিংয়ের কারণে যদি হচ্ছে ফান্ডাল মেজারমেন্টটা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাকুরেট আমরা নিতে পারি না, তো এটাও হচ্ছে হবে। আচ্ছা, দেন কি হবে, ইনকারেক্ট ডেটস। আচ্ছা, এই যে ইনকারেক্ট ডেটস, এটাই হচ্ছে জেস্টেশনাল এজটা যদি আমরা সঠিকভাবে মেজার করতে না পারি, প্রথমে বলছিলাম না, ওটাই হচ্ছে আনসার। আচ্ছা, হাইট অফ উইমেন, এটা না, ট্রান্সভার্স লাই, এটা বললাম কি, এইটার কারণে কি হয়, ফান্ডাল কালারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সো এটাও অ্যাফেক্ট করতেছে, রাইট। ট্রান্সভার্স লাইটাও অ্যাফেক্ট করছে। সো এইগুলা কারণ হইলেই আমার হচ্ছে ফান্ডাল মেজারমেন্টকে অ্যাফেক্ট করতে পারে। অলরাইট, কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি হচ্ছে ইনকারেক্ট ডেটসটা ট্রু হবে, এটা ট্রু ধরে নাও, ইনকারেক্ট ডেটসটা ট্রু হবে। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার পড়ানোর কি দরকার আমাকে বলো তো একটু। আমি যদি নিজে নিজেই সব বলে দেই তাহলে তোমাদের তো জানার কোনো আগ্রহ নাই। আমি এই মিডওয়াইফারির ক্লাস মানে নিয়ে তো আমি কোনো বেনিফিটস দেখছি না। মিডওয়াইফারিরা ক্লাসে খুবই মানে কম সংখ্যক আসে এবং আগ্রহ খুবই কম, খুবই কম। নিজের ইচ্ছা না থাকলে কেউ পড়াইতে পারবে না, 1000টা ক্লাস দেওয়া হোক তোমাদের জন্য। এই যে এত ঝড় বৃষ্টি মানে উৎক্ষেপ করে চলে আসলাম ক্লাস নিতে, কিন্তু ফিডব্যাক তো ভালো না, ফিডব্যাক ভালো হইতে হবে না। ওকে, দেন নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভিজিটস স্কেডিউল ফর ANC অ্যান্টিনেটাল কেয়ার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমাদের অ্যান্টিনেটাল কেয়ারের কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, সেগুলো কীরকম, যে কত উইকস পর পর ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট হবে। মোটামুটি ওরা হচ্ছে 3 থেকে 4 ভাগে ভাগ করছে। প্রথম ভিজিটটা বলছে যে ওরা 16 উইকস যখন 16 উইকস শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট ভিজিটে যাব। হ্যাঁ, দেন কি বলছে, যখন সেকেন্ড ভিজিটটা হবে তখন এটা অবশ্যই হচ্ছে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে সেকেন্ড ভিজিটটা করতে হবে, এবং থার্ড ভিজিটটা যখন হবে তখন 36 উইকসে গিয়ে আমরা হচ্ছে থার্ড ভিজিটে যাব, এবং এই সময় তোমার হচ্ছে ডেলিভারির ডেটটা জানায় দেওয়া হয়, ঠিক আছে। এই সময় দেখা হয় কন্ডিশনটা কীরকম। আর এটা হচ্ছে প্রথমে ফার্স্ট যখন হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিটে যাবে, একদম মাত্র 16 উইকসের মাথায় এই ভিজিটটা হয়। সো যেহেতু আমি দেখে নিলাম অপশনে এক নজরে যে উইকস রিলেটেড আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে উইকসের কথাটাই বললাম। আরও অনেক গাইডলাইন আছে। প্রথম বার যখন ভিজিটে যাবে তখন কিছু নির্দেশনাবলী কী কী দেওয়া হবে, যেমন হাইট ওয়েট মেজার করা হবে ওই টাইমটাতে। তারপরে ইন দ্যাট টাইম আরও কিছু করা হবে, সেটা হচ্ছে কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে না, কী কী প্রবলেম ফেস করতে পারে, এই ধরনের কিছু নির্দেশনাবলী দেওয়া থাকে। সেকেন্ড যখন ভিজিটে যাবে টোটালি রেস্ট্রিকশনগুলো সব সুন্দরভাবে বুঝায় দেওয়া হবে, যে আপনার কী কী পসিবল, আপনার দ্বারা কী কী পসিবল না, কী করবেন কী করবেন না, কতটুকু সাবধানতা অবলম্বন করবেন, কী কী টেস্ট করবেন, সব কিছু আপনাদের বলে দেওয়া হবে। দেন লাস্টে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ডেলিভারি ডেটটা এবং হার্ট সাউন্ড, তারপরে হচ্ছে মুভমেন্ট সব কিছু বা ওয়েট বেবির সব ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা লাস্ট ভিজিটটা মানে পাঠাই।
সো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ক্যাডিউলটা কীরকম, এন্ড অফ 16 উইকস, এন্ড অফ 12 উইকস নো, 24 to 28 উইকস এবং 36 উইকস। ইজ দ্যাট ক্লিয়ার? আমার মনে হয় না এখানে আর কোনো সমস্যা আছে। আচ্ছা, কান্তা ইসলাম বলেছে এএনসিটা বুঝলাম না। এএনসি মানে অ্যান্টিনেটাল কেয়ার, মানে কি বাচ্চা জন্মের আগে যে কেয়ারটা আমরা দিচ্ছি, অ্যান্টিনেটাল কেয়ার। হ্যাঁ, যে বাচ্চা হয় নাই এখনও, গর্ভে আছে, আমি প্রেগনেন্সি পজিটিভ পেয়েছি, তারপরে আমি যে কেয়ারটা দিচ্ছি 16 উইকস থেকে শুরু করে 36 উইকস পর্যন্ত, এটাই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলে দেওয়া হয়েছে যে কবে কবে কখন হচ্ছে যাবে। তুমি কি এবার বুঝতে পেরেছ? আমাকে জানাও। এই যে আমাদের আনসারটা চলে এসেছে। দেন নেক্সট, সিমটমস অফ ডিসকমফোর্ট ইন প্রেগনেন্সি। আচ্ছা, সিমটমস অফ ডিসকমফোর্ট ইন প্রেগনেন্সি মানে হচ্ছে প্রেগনেন্সিতে যে ডিসকমফোর্ট ফিল হয় এগুলোর সিমটমসগুলা কি কি, ঠিক আছে? সিমটমসগুলা কি কি? আচ্ছা, প্রথমে দেখো, আচ্ছা একটা জিনিস ফার্স্টে মনে রাখবা, সেটা হচ্ছে সিমটমস প্রথমত এবং প্রধান দুইটা সিমটমস মনে রাখবা প্রেগনেন্সিতে। যে ডিসকমফোর্ট বা ইরিটেটিং বলে যেটাকে, সেটার কি কি হয়? হার্ট বার্ন একটা হচ্ছে মেজর, আর সেকেন্ডটা হচ্ছে নওশিয়া ভমিটিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আর পুরোটা লিখলাম না, ঠিক আছে? নওশিয়া ভমিটিং। আচ্ছা, এখন বলি যে হচ্ছে এই যে হার্টবার্ন আর নওশিয়া ভমিটিং, নওশিয়া ভমিটিং তো কমন, তাহলে এটা ডিসকমফোর্ট কেন? হ্যাঁ, এটা খুবই ডিসকমফোর্ট একটা বিষয়, কারণ মর্নিং সিকনেস হয়, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে নওশিয়া লাগে, মানে বমি বমি পাচ্ছে অথবা বমি হচ্ছে হচ্ছে কিন্তু হচ্ছে না, এরকম। 4টা ভিজিট পড়লাম, হ্যাঁ 4টা ভিজিট পড়েছো, ঠিক আছে, 4টা ভিজিট আছে, কিন্তু হচ্ছে 3টা ভিজিট ন্যূনতম, মিনিমাম 3টা ভিজিট নিতেই হবে। এছাড়া মূলত হচ্ছে 4টা ভিজিট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে করা আছে। 4টা ভিজিট ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে নওশিয়া ভমিটিং খুবই ইরিটেটিং একটা বিষয়, এটা ডিসকমফোর্ট সিমটমসের মধ্যে পড়ে, এবং হার্ট বার্ন, অনেকে হচ্ছে বুকে অনেক জ্বালা পোড়া করে, মনে হয় হার্ট বার্ন হচ্ছে, এরকম টাইপের ফিলিংস হয়। আচ্ছা কান্তা ইসলাম, তুমি কি বুঝতে পেরেছো এনসিটা? আমাকে একটু বলো। স্লো রেসপন্স, ওকে। আর একটা জিনিস সেটা হচ্ছে ব্লিডিং। এই যে অপশনে দেখো, অপশনে এই দুটো হচ্ছে কারেক্ট অ্যান্সার দিলাম। হ্যাঁ, এখন এই যে ব্লিডিংটা দেখো, ব্লিডিংটা ডিসকমফোর্ট সিমটমসের কিছু নেই, এটা হচ্ছে একটা ডেঞ্জারাস সাইন সিমটমস। হ্যাঁ, এটা হলে খুবই হাই রিস্ক হয়ে যায়। ইনক্রিজ বিপি, এটাও একটা ডেঞ্জারাস সিমটমস। ওকে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অ্যান্সার কী হবে? প্রথম দুইটাই হবে, হার্ট বার্ন আর হচ্ছে নওশিয়া অ্যান্ড ভমিটিং। ওকে, পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ কি তোমাদের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়? আমি হচ্ছে পার্টোগ্রাফটা মেবি তোমাদের ফার্স্ট ইয়ারে আছে কিনা আমি নট শিওর, বাট পার্টোগ্রাফ থেকে একটা কোয়েশ্চেন এসেছিলো। সো পার্টোগ্রাফ কী কী দিয়ে হচ্ছে তৈরি, মানে পার্টোগ্রাফ, একটা পার্টোগ্রাফের মধ্যে কী কী থাকে? পার্টোগ্রাফ বলতে কী বুঝো আসলে? এটা একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার যেখানে আমরা মায়ের কন্ডিশন, বাচ্চার ফিটাসের কন্ডিশন মেনশন করি লেবার টাইমে, মানে যখন পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হইলো যে আজকে তার বেবি ডেলিভারি হবে, সেই দিনে যখন ভর্তি হয় তখন থেকে হচ্ছে ওই পার্টোগ্রাফটা কাউন্ট ডাউন করা হয়, বা পার্টোগ্রাফটাতে হচ্ছে মার্ক করা হয়। এটা একটা গ্রাফ, আমরা যেরকম ছোটোবেলায় গ্রাফের ম্যাথ করছি না, গ্রাফের মধ্যে বিভিন্ন ইয়ে করছি, ঠিক এরকমই একটা গ্রাফ, সেটার মধ্যে আমরা হচ্ছে লেখা থাকে তোমার কোন জায়গায় কি, উপরের সাইডে ফিটাল হার্ট রেট, ফিটাল রেসপিরেশন রেট, সব কিছু হচ্ছে উপরে ফিটাসের সব কিছু রিলেটেড। দেন হচ্ছে ফান্ডাল হাইটের একটা হচ্ছে চার্ট থাকে, দেন নিচে থাকে ম্যাটারনাল কন্ডিশনটা, ঠিক আছে। সো এই 3টা জিনিস নিয়ে হচ্ছে আমাদের এই পার্টোগ্রাফটা গঠিত হয়। হ্যাঁ, সো দেখো এই যে কী হবে, ম্যাটারনাল ইনফরমেশন, ফিটাল ইনফরমেশন আর প্রোগ্রেস অফ লেবার। এই যে আমি বললাম ফান্ডাল হাইটের বিষয়টা, এটা হচ্ছে প্রোগ্রেস অফ লেবার, মানে লেবারটা কতটুকু প্রোগ্রেস হইলো বা কতটুকু অগ্রসর হইলো সামনে, সেটা। ঋতু এত লেট কেন? ওয়ালাইকুম আসসালাম। এত লেট করলে তো হবে না, ক্লাস তো অলরেডি হয়ে গেছে 10-12টা কোশ্চেন। আচ্ছা, আনসারটা একটু দেখে নাও।
ওকে, নেক্সট কোয়েশ্চেন, কেয়ার অফ নিউবর্ন জাস্ট আফটার ডেলিভারি। আফটার ডেলিভারি মানে মাত্র জন্মগ্রহণ হইলো, এরপরে আমি কি কি কেয়ার দেবো একটা নিউবর্নের, সেটা তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা, যখন একটা বেবি ডেলিভারি হয়ে যায় তখন আমরা মূলত প্রথমে বেবিটাকে কি করে ড্রাই করে নিই, কারণ সে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড থেকে বের হচ্ছে, রাইট? সো সে ভেজা থাকবে, প্রচুর পরিমাণে ভেজা থাকবে। তাকে আমার সবার আগে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাকে ড্রাই করে নেওয়া এবং র্যাপ করা, কারণ কি সে একটা টেম্পারেচারের মধ্যে ছিল। আমাদের শরীরের ভিতরের টেম্পারেচার কিন্তু বেশি, এই যে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে শরীরের ভিতরের টেম্পারেচারটা কিন্তু বেশি। সো হচ্ছে বাচ্চাটা এতক্ষণ কোথায় ছিল বলো, একদম একটা মানে কমফোর্ট জায়গায় ছিল, তার কমফোর্ট জোনে ছিল। এর জন্য আমরা কি করি, এই যে এনআইসিইউতে দেখবা যে ছোট ছোট বেড থাকে, উপরে হচ্ছে লাইট দেওয়া থাকে হিটের জন্য, রাইট? তো এগুলো হচ্ছে লেবার রুমেও একটা থাকবে, দেখবা লেবার রুমেও এরকম থাকে, 2-3টা থাকে, বড় হলে মিনিমাম একটা থাকবেই। সো এটা কেন করা হয়, কারণ বাচ্চাটাকে যেন আমি এইরকম একটা টেম্পারেচার প্রোভাইড করতে পারি, জাস্ট ফর দ্যাট আমরা হচ্ছে এই কাজ মানে এই জিনিসটা রাখি অপশানটা। দেন হচ্ছে মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করাবো আমি, বাচ্চাটা ডেলিভারির পরে সঙ্গে সঙ্গে মাকে টাচ করাবো, কারণ হরমোনাল সিক্রেশনগুলো ইনক্রিজ করার জন্য, দ্রুত হরমোনাল সিক্রেশন, যাতে বাচ্চা দ্রুত ব্রেস্ট ফিড করতে পারে। বাচ্চার সাথে মার যখন স্কিন টু স্কিন টাচ পাবে, ঠিক তখনই হচ্ছে ব্রেস্ট মিল্ক সিক্রেশনের প্রসেসটা শুরু হবে, অক্সিটোসিন রিলিজ হওয়া শুরু হবে, এটা ন্যাচারাল প্রক্রিয়া, ঠিক আছে? দ্যাটস ওয়াই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করবো এবং হচ্ছে তাকে ব্রেস্ট ফিডিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, হ্যাঁ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো এখন দেখো আমি হচ্ছে বেসিক ধারণা নিয়ে নিয়েছি, এখন দেখো ড্রাই অ্যান্ড র্যাপ বলছি আমি। আচ্ছা, হেল্প ব্রিথিং, স্কিন টু স্কিন কেয়ার, সরি এটা হচ্ছে কন্ট্যাক্ট মনে করো, হ্যাঁ এটা মনে হয় ভুল উঠেছে, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, কেয়ারের কিছু নেই, ব্রেস্ট ফিডিং। সো ADE হবে আনসার। ওকে ওকে ওকে, লেট চেক দ্য আনসার। অলরাইট, আচ্ছা, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড টু এক্সক্লুড। আচ্ছা, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা আমরা হচ্ছে কিভাবে হচ্ছে বুঝবো যে হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কিভাবে আমরা বের করি, বা কি কি দেখে আমরা বুঝি যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, হ্যাঁ? তাহলে হচ্ছে যখন আমরা এই 3টা জিনিস মনে রাখবা, যে যখন কনসেপশন ডেটটা তুমি হচ্ছে বলতে পারবা যে হচ্ছে কনসেপশন ডেটটা, কনসেপশন ডেট থেকে শুরু করে হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ঠিক আছে? তারপর হচ্ছে ফিটাল গ্রোথ যদি আমরা ট্র্যাক করি তাহলে বলতে পারবো, এবং EDD এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড দিয়ে আমরা হচ্ছে এক্সক্লুড করি, মানে কি কি জিনিস আমরা ইউজ করি, মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে আমরা কি কি জিনিস বের করব সেটা হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা যে আমরা জানি যে আমার লাস্ট কত তারিখে মেনস্ট্রুয়েশন হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে আমি আমার ওই দিনটাই হচ্ছে ওইখান থেকে আমি ধরবো কনসেপশন ডেটটা আমি পেয়ে যাবো, রাইট? যে আমি কবে কনসিভ করেছি, কনসেপশন ডেটটা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমি ফিটাল গ্রোথটা যে ট্র্যাক করি, কারণ জেস্টেশনাল এজ অনুযায়ী ফিটাল গ্রোথটা আস্তে আস্তে বাড়বে, রাইট? সো আমি যদি হচ্ছে জেস্টেশনাল এজটা জানি, ফিটাল গ্রোথটা যদি আমি ট্র্যাক করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কবে ছিল। দেন আরেকটা কি আছে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এটা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড দিয়েই বের করতে হয় ক্যালকুলেশন করে, ঠিক আছে? এটা একটা ক্যালকুলেশন আছে। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাটারনাল কন্ডিশন এবং হচ্ছে ডিসিশন মেকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই সময়টায়। সো এই যে ডেট অফ উইমেন কনসিভ, আন্ডারস্ট্যান্ডিং ফিটাল গ্রোথ, আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং ফিটাল গ্রোথ, তারপরে হচ্ছে ক্যালকুলেট ডেট অফ ডেলিভারি, নোয়িং LMP ইজ নট ইম্পর্টেন্ট। না, আমি একটু আগেই বলছি যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটাই হচ্ছে LMP, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, আমি একটু আগেই বললাম না যেটা ইম্পর্টেন্ট। সো হচ্ছে ডেট পাস ডেট অফ প্রেগনেন্সি, নো এটাও লাগবে না। সো AB আর হচ্ছে D হবে আনসার। আচ্ছা, ওয়াইপ ভার্নিক্স, না ওয়াইপ করা যাবে না ভার্নিক্সকে, ঠিক আছে? ভার্নিক্সকে সরানো দরকার নেই, ওয়াইপ করার দরকার নেই। এটা হচ্ছে একটা মানে করা, ভার্নিক্স বলতে কি বুঝে জানো, মানে বাচ্চার উপরে যে হচ্ছে সাদা, যে একটা সাদা সাদা হয়ে থাকে, আমরা এগুলোকে ঘষে মেজে মোছার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু এটা হবে না, এটা অটোমেটিক্যালি তার বডিতে এটা সেট হয়ে যাবে, না হলে ইমিউনিটি লস হয় বাচ্চার, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াইপ করা বা মোছা যাবে না,
ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমরা জাস্ট কোনো রকম একটু ড্রাই করে নিয়ে র্যাপ করে ফেলবো বাচ্চাকে, যেন হচ্ছে ঠান্ডা না লেগে যায়। ঠিক আছে, ভার্নিক্স মোছামুছি টানাটানি করার আমাদের দরকার নাই। ওকে, আচ্ছা। দেন নেক্সট, গ্রেটার চান্স অফ রিস্ক প্রেগনেন্সি। আচ্ছা, গ্রেটার চান্স অফ রিস্ক প্রেগনেন্সি মানে কি? রিস্ক প্রেগনেন্সির সম্ভাবনা, গ্রেট চান্স মানে সম্ভাবনাটা কখন, মানে কখন প্রেগনেন্সিটা একটা মহিলার জন্য রিস্ক হয়ে যাচ্ছে? বিলো 18 ইয়ার্স ওল্ড এবং অ্যাবভ 30 to 35 ইয়ার্স ওল্ড। ওকে, এটা সবসময় মনে রাখবো যে বিলো 18 আর অ্যাবভ 30 অথবা 35, যেটাই অপশানে পাও। আচ্ছা, ঠিক আছে। তো অ্যাবভ 30-তে হাই, মানে অ্যাবভ 30-তে একটু রিস্ক হয়, বাট হচ্ছে যখন তোমার এখানে 35, মোর দ্যান 35-এ একেবারে গ্রেটার রিস্ক হয়। হ্যাঁ, গ্রেটার চান্স যেহেতু বলেছে, যদি শুধু রিস্ক বলতো তাহলে আমি এটা বলতাম, যেহেতু গ্রেটার মানে কি সবচেয়ে বেশিটা জানতে চাইছে। ঠিক আছে, যে একটা হাই রিস্কে কখন চলে যায়, তখন এটা আমি নিতে পারবো না। তখন হচ্ছে লেস দ্যান 18 আর হচ্ছে মোর দ্যান 35। ঠিক আছে, এই দুটো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাট 30 পরে কিন্তু রিস্ক হয়ে যায়। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স নিউট্রিশন ইন প্রেগনেন্সি। কোন কোন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে প্রেগনেন্সির নিউট্রিশনটাকে? ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স নিউট্রিশন, নিউট্রিশনকে ইনফ্লুয়েন্স করতেছে কোন কোন ফ্যাক্টর প্রেগনেন্সির সময়। ঠিক আছে, তাহলে দেখো কোন কোন ফ্যাক্টর করতেছে। কালচার, কারণ আমাদের কালচারের উপর ডিপেন্ড করে যে আমরা আমাদের কোন কালচারাল প্র্যাকটিস। অনেকে আছে হাঁস খাওয়া যাবে না প্রেগনেন্সির টাইমে, তারপরে হচ্ছে খাসির মাংস খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। সো আমার কালচারের উপর ডিপেন্ড করতেছে যে আমার নিউট্রিশন লেভেলটা কী থাকবে প্রেগনেন্সিতে, রাইট? দেন বিলিভ, ভ্যালুস, মানে তুমি কি বিশ্বাস করো, তোমার অন্ধবিশ্বাস কতটুকু, বা তোমার কোনো অন্ধবিশ্বাস নাই, তুমি মেডিকেল সায়েন্সে বিশ্বাস করো নাকি করো না, এটার উপরে ডিপেন্ড করতেছে তোমার প্রেগনেন্সি অবস্থায় নিউট্রিশন লেভেলটাকে ইনফ্লুয়েন্স করবে কি না। হ্যাঁ, তাহলে এই বিশ্বাসটা হচ্ছে নিউট্রিশন লেভেলকে ইনফ্লুয়েন্স করতেছে। দেন হচ্ছে নিউট্রিশনাল নলেজ, তোমার হচ্ছে নিউট্রিশন সম্পর্কে জ্ঞান কতটুকু আছে, সেটার উপরেও নির্ভর করে যে তোমার প্রেগনেন্সির নিউট্রিশনের কন্ডিশনটা কেমন হবে, রাইট? সো এখন আমরা অপশানে আসি, এই যে কালচার পাইছি, এজ কোনো ম্যাটার না, বিলিফ আর নিউট্রিশনাল নলেজ। ঠিক আছে, আমরা এখানে ভ্যালুসও নিতে পারি, বিলিফ, ভ্যালু হচ্ছে মূল্যবোধ, মানে তোমার হচ্ছে নিউট্রিশন নিয়ে তোমার হচ্ছে মূল্যবোধটা কীরকম বা তোমার বিশ্বাসটা কীরকম, সেটার উপর ডিপেন্ড করতেছে যে তোমার ফ্যাক্টর, মানে এই ফ্যাক্টরসগুলো আমাদের নিউট্রিশনে ইনফ্লুয়েন্স করতেছে, ত্বরান্বিত করতেছে, মানে এটাকে হয় ভালোর দিকে নিয়ে যাবে নয় খারাপের দিকে নিয়ে যাবে, এটার উপর ডিপেন্ড করতেছে এই জিনিসগুলো, এগুলোর উপর ডিপেন্ড করে টোটালি। হ্যাঁ, আচ্ছা, কথাটা কি বুঝতে পেরেছো ক্লিয়ারলি সবাই? তাহলে আমি নেক্সটে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, মেইন কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি। এই সকাল বলতে একেবারে শুরুতে পড়লাম যে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি, এখন পড়তেছি মাঝামাঝি এসে যে ম্যাটারনাল মর্টালিটি। ঠিক আছে, ম্যাটারনাল মর্টালিটি মানে মায়ের মৃত্যুর হার মেইনলি কোন কোন কারণে হয়। সো মায়ের যদি কোনো হচ্ছে সেপসিস হয়ে যায়, সেপসিস মানে কি, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় ব্লাডের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হইতে পারে যে মায়ের মৃত্যু ঝুঁকি থাকতে পারে। এছাড়া হচ্ছে যদি পোস্টপার্টাম হেমোরেজ হয়ে থাকে, পোস্টপার্টাম হেমোরেজ যে দেখবা এক্সেসিভ ব্লিডিং হয়, যতটুকু হওয়ার কথা না। পোস্টপার্টাম হেমোরেজ বলতে এক্সেসিভ ব্লিডিং হবে আফটার ডেলিভারি। তারপরে হচ্ছে আফটার ডেলিভারি যদি কোনো ইনফেকশনে আক্রান্ত হয় মা। এছাড়া হইতে পারে যদি হচ্ছে বিপিটা অনেক বেশি হাই হয়ে গেছে, কনভালশন হচ্ছে, মানে খিঁচুনি হচ্ছে, সেক্ষেত্রেও হচ্ছে আমাদের কিন্তু সেই টার্মটাকে আমরা বলি এক্লামশিয়া। হ্যাঁ, সো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের মায়ের মৃত্যু ঝুঁকি থেকে থাকে। ওকে, সো এখন দেখো এই যে পোস্টপার্টাম হেমোরেজ, পিউয়ারপেরাল সেপসিস মানে কি, এটা হচ্ছে আফটার ডেলিভারি যে টাইমটা থাকে একেবারে 6 সপ্তাহ পর্যন্ত, এই টাইমের মধ্যে যদি তোমার কোনো ইনফেকশন হয়ে থাকে, ব্লাডের মধ্যে কোনো ইনফেকশন হয়ে থাকে, পোস্টপার্টাম হেমোরেজ তো বললাম, আর হচ্ছে এই যে এক্লামশিয়া, এই তিনটা কন্ডিশনে হচ্ছে মায়ের মৃত্যু ঝুঁকি সবচাইতে বেশি, এবং এগুলাই প্রধান এবং অন্যতম কারণ। ওকে,
ওকে, অলরাইট। দেন হচ্ছে ফান্ডাল মেজারমেন্ট ক্যান বি অ্যাফেক্টেড বাই, একটু আগেই মনে হয় এটা বলছি যে ফান্ডাল মেজারমেন্ট কী কী দিয়ে অ্যাফেক্টেড হয়। একই প্রশ্ন আবারও আছে, মাল্টিপল প্রেগনেন্সি, উইমেন ক্লোথস, ইনকারেক্ট ডেটসটাও বলতে পারো, আর হচ্ছে ট্রান্সভার্স ডেটস লিখছে না, ট্রান্সভার্স লাই হলে ঠিক ছিল, ডেটস যেহেতু লেখা এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে এই অপশনগুলো নিয়ে, যে ট্রান্সভার্স লাই কি? কেউ তো কিচ্ছু জিজ্ঞেস করে না। আচ্ছা, ট্রান্সভার্স লাইয়ের মধ্যে কিভাবে হয়, যখন হচ্ছে এখানে কি হয় যে এটা ট্রান্সভার্স লাইতে হচ্ছে কি হয়, অল্টার করার সময় যে নর্মাল যে শেপটা আছে ক্লোথিংয়ের সেটা হচ্ছে অ্যাফেক্ট করে ওয়েট মেজারমেন্টে, দেন হচ্ছে ফান্ডাল হাইটটা সঠিকভাবে বা অ্যাপ্রোপ্রিয়েটভাবে মেজারমেন্ট করা যায় না, তখন কি হয় যে একটা মিনিমাল ইফেক্ট পড়ে। হ্যাঁ, ট্রান্সভার্স লাই মানে কি, যে হচ্ছে বাচ্চার পজিশনিংয়ের কথা বলা হয়েছে, যে বাচ্চার পজিশনিংটা কীরকম, মানে নর্মালি যেরকম থাকার কথা সেভাবে না হয় ট্রান্সভার্স হয়ে যাবে, তখন হচ্ছে মেজারমেন্টটা সঠিক আসে না, অ্যাপ্রোপ্রিয়েট আসে না, সেই পজিশনটার কথা বলছে, ঠিক আছে। কারোর তো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, স্টেপস অফ অ্যাবডোমিনাল পালপেশন, এটাও অলরেডি আমরা পড়ছি তাই না, ইন্সপেকশন অফ অ্যাবডোমেন, পালপেশন অফ অ্যাবডোমেন, মেজারমেন্ট অফ ফান্ডাল হাইট। আচ্ছা, এইটা তোমরা একটু বলো তো দেখি, ফার্স্ট আনসার দাও। মাল্টিপল প্রেগনেন্সিটা হচ্ছে বারবার প্রেগনেন্ট হয়েছে, অনেকবার। মাল্টিপল বলতে কি বুঝো, বহুবার, বহুবার প্রেগনেন্ট হয়েছে, রিকারেন্ট, বারবার হয়েছে, সেটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি। আচ্ছা, এই যে 19 নাম্বারটার আনসারটা তোমরা দাও দেখি কতজন জয়েন করছে। উনিশ নাম্বারের অ্যান্সার এখনও দেয় না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে হচ্ছে ট্রান্সভার্স ডেট। আচ্ছা, ট্রান্সভার ডেট কথাটা হচ্ছে ভুল করে লেখা হয়েছে, ওটা হবে ট্রান্সভার্স লাই মেবি। ট্রান্সভার্স ডেট বলতে কোনো কিছু নাই, আর ট্রান্সভার্স লাই তো আমি বললাম যে বাচ্চা থাকার কথা কিভাবে, যেই পজিশনে, মানে এরকমভাবে হচ্ছে বাচ্চাটা থাকে তাই না, আমরা যখন হচ্ছে ফিগারটা দেখি যে এইভাবেই অ্যাবডোমেন থেকে হচ্ছে আস্তে আস্তে মানে এরকম বাঁকা হয়েই হচ্ছে বাচ্চাটা থাকে। হ্যাঁ, যখন এইভাবে না থেকে যখন হচ্ছে বাচ্চাটা এই পজিশনে থাকতেছে, তখন সেই পজিশনটার নাম হচ্ছে ট্রান্সভার্স লাই। হ্যাঁ, এরকম পজিশনে থাকলে তখন কি হাইট মেজারমেন্ট করাটা টাফ হয়ে যায়, কিন্তু যদি এই পজিশনটা থাকে তখন কিন্তু হাইট মেজারমেন্ট করাটা ইজি হয়ে যায়, রাইট। এটাই আমি বলছি যে এটা হচ্ছে ট্রান্সভার্স লাই পজিশন, এটা ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমি চলে যাব। 19 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেছি, কি বলেছে, বি আর ই, জেবিন। আচ্ছা, আমরা এখন দেখি মিলাই। ওকে, দেখো, ইন্সপেকশন অফ অ্যাবডোমেন, এটা কেন বাদ দিয়েছো তুমি? আমি কি বলেছিলাম, অ্যাবডোমিনাল পালপেশনও থাকতে পারে, অ্যাবডোমিনাল এক্সামিনেশনও থাকতে পারে, ঠিক আছে। সো এই যে ইন্সপেকশনটা কেন আমরা বাদ দিলাম, আমি একটু আগে বলছি যে আমরা যখন প্রশ্নটা পাই তখন আমরা অনেক সময় অ্যাবডোমিনাল এক্সামিনেশন পাই, অনেক সময় পালপেশন দিয়েও অ্যান্সারটা কোশ্চেনটা থাকে, যদিও পালপেশন দিয়ে হওয়াটা উচিত না, এক্সামিনেশন দিয়ে হওয়া উচিত, বাট পাই। ইন্সপেকশন তো করব আমি, পালপেশনও করব, তারপরে আর কি করব সেটা বলো। আচ্ছা, এরপরে ম্যাটারনাল ব্লাড প্রেশার, এটার সাথে কি রিলেটেড? না। আর কি আছে, ম্যাটারনাল, এই যে মেজারমেন্ট অফ ফান্ডাল হাইট, আমরা হচ্ছে ফান্ডাল হাইটটা মেজার করব, ঠিক আছে। এর ফান্ডাল হাইট মেজারের মাধ্যমটাকে কি বলে, ফান্ডাল হাইট মেজারমেন্ট করি ওই ইন্সপেকশন, পালপেশন, এই মাধ্যমেই হচ্ছে আমরা ফান্ডাল হাইটটা মেজারমেন্ট করে নিই, ঠিক আছে। এ বি আর হচ্ছে ই, রাইট, কান্তা ইসলাম, ঠিক আছে। আমি আসলে একটু এখানে স্ক্রিনে দেখতে কষ্ট হয়, তোমরা মেবি ক্লিয়ার,
আমার লাইটিংয়ের কারণে আমি স্ক্রিনটা দেখতে অসুবিধা হয়। আচ্ছা দেখো অ্যান্সারটা মিলায় নাও, ঠিক আছে। আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইন্ডিকেটর অফ পুয়ার ফিটাল গ্রোথ। হ্যাঁ, ইন্ডিকেটর পুয়ার ফিটাল গ্রোথের ইন্ডিকেটর কোনগুলো? আচ্ছা, পুয়ার ফিটাল গ্রোথ মানে ফিটালের গ্রোথটা ঠিকঠাকভাবে হচ্ছে না, এটা ইন্ডিকেটরগুলো কোনগুলো, কি কি কারণে হচ্ছে ফিটাল গ্রোথটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না বা সঠিক হচ্ছে না সেগুলো। আচ্ছা, আমি কি বলছি, ফিটাল গ্রোথ কখন আমরা ভালো হবে না? যখন অ্যামনিওটিক ফ্লুইড ভালো থাকবে না, ফিটাল মুভমেন্ট ভালো নাই, ম্যাটারনাল কোনো ডিসএবিলিটিস আছে বা মা অসুস্থ, ইন দ্যাট কেসেস আমরা হচ্ছে যে বুঝতে পারি যে ফিটাল গ্রোথটা ঠিকঠাকভাবে মেবি হচ্ছে না, তখন আমরা চেক করি, ঠিক আছে। সো এখানে দেখি এখন অপশান লো অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড, মানে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে গেছে, এখন ফিটাল গ্রোথ কিভাবে হবে? মানে এটা তো ফ্রিকশন হবে, ঘষা লাগবে, বাচ্চা হচ্ছে ঠিকভাবে মুভমেন্ট করতে পারবে না, এক সাইডে পড়ে থাকবে, তখন তার গ্রোথটা ঠিকঠাকভাবে হবে না, ঠিক আছে। দেন হচ্ছে ফিটাল হার্ট রেট যদি 160-এর নিচে হয়, আমরা জানি ফিটাল হার্ট রেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 120 থেকে 160, তাই না, বিপিএম, বিটস পার মিনিট। আচ্ছা, ফিটাল রেট 120-এর কম, তাহলে এই দুটোই নিতে পারতেছি না, আমি কখনোই বলতে পারি না 160-এর কম, শুধুমাত্র কারণ নট লেস দেন 120 হইতে হবে, 120-এরও কম হওয়া যাবে না, 160-এরও বেশি হওয়া যাবে না, সেটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, সো আমি এইভাবে একটা একটা দিয়ে বলতে পারি না, আমার দুই দিকেই লাগবে মান, সো এটাও আমি বলতে পারি না। লো ম্যাটারনাল ব্লাড প্রেশার, হ্যাঁ এটা বলতে পারি, মায়ের ব্লাড প্রেশার যদি অনেক লো হয়ে যায়, মা তো অসুস্থ তার মানে, তাই না, লো ম্যাটারনাল ব্লাড প্রেশার, মায়ের ব্লাড প্রেশার অনেক লো, তার মানে মা অসুস্থ, মা সিক, এখন বেবির ফিটাল গ্রোথে সমস্যা হইতে পারে। ম্যাটারনাল ভমিটিং, মায়ের অনেক পরিমাণে ভমিটিং হচ্ছে, নিউট্রিশনগুলো সব বের হয়ে যাচ্ছে, ভমিটিং হলে কি হবে, যা খাচ্ছি বের হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে তো বাচ্চা পুষ্টিই পাচ্ছে না, সো গ্রোথ আসবে কোথা থেকে, রাইট। 19 কোশ্চেন আগের রিপিট কোশ্চেন ছিল তাই পারছি, না হলে কোশ্চেনগুলো হার্ড লাগছে অনেক। আচ্ছা হ্যাঁ, কোশ্চেনগুলো একটু হার্ড, রাইট। এডিই কিসের অ্যান্সার দিয়েছে? এডিই 20, ওকে ভেরি গুড। হ্যাঁ, এ ডি অ্যান্ড ই হবে অ্যান্সার, ভেরি গুড। জেবিন থ্যাংক ইউ, অ্যান্সার সবাই মিলায় নাও। এবার হচ্ছে 21 নম্বরে আসি, রিস্ক ফ্যাক্টরস অফ প্রেগনেন্সি। রিস্ক ফ্যাক্টরস অফ প্রেগনেন্সি, এটা আমরা একটু আগেই পড়ছি যে কত থেকে কত এজ হইতে হবে, এটা একটু আগে সলভ করেছে। দেখি এটাকে দ্রুত ঝটপট অ্যান্সার দাও, এটা দেখি কে বলতে পারো। রিস্ক ফ্যাক্টরস, এটা আরও ইজি করে দেওয়া আছে, এটা তোমাদের আরও ভালোভাবে পারার কথা, এটা আগেরটার থেকেও ইজি করে দেওয়া আছে। কুইক, বেশি সময় দিতে পারবো না কিন্তু। ওকে, 21-এর অ্যান্সার হবে, আমরা বুঝতেই পারছি যে 21-এর অ্যান্সার হবে যে লেস দ্যান 16, মোর দ্যান 40, আর বাকিগুলো দেখো সব নর্মাল। চেক করো অ্যান্সারটা। ওকে, অ্যাডভাইস অফ প্রেগনেন্ট ওয়েমেন। আচ্ছা, প্রেগনেন্ট ওয়েমেনকে আমি কি কি অ্যাডভাইস দিব সেগুলো এখানে লেখা আছে, এখন তুমি আগে এটা রিডিং পড়ো, রিডিং পড়লে তুমি বুঝতেই পারবে একটা প্রেগনেন্ট মাকে আমরা কি কি অ্যাডভাইস দিই। মূলত যে আপনি হচ্ছে স্মোকিং এরিয়া অ্যাভয়েড করবেন, অ্যালকোহল ইনটেক করবেন না, এগুলো হচ্ছে গ্লোবালি কথা বলতেছে, এখন আমাদের দেশে তো এগুলো সচরাচর দেখা যায় না, বাট আমার তো পড়তে গেলে ইন্টারন্যাশনাল লেভেলে পড়তে হবে, তাই না, আমাদের তো সাবজেক্টটা আমরা পড়ি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে, ইন্টারন্যাশনাল হেলথ তো ইন্টারন্যাশনাল একটা বিষয়, তাই না, সো আমার ইন্টারন্যাশনাল জানতে হবে, তো আমি স্মোকিং এরিয়া অ্যাভয়েড করতে বলবো, অ্যালকোহল ইনটেক করতে নিষেধ করব, তারপরে কি বলবো, তার ব্লাড গ্রুপ জেনে রাখতে বলবো, তাই না, যে আপনার কি ব্লাড গ্রুপ সেটা জেনে রাখবেন, তারপর হচ্ছে কিছু লাইট এক্সারসাইজ দেবো যেটা তার এই ফুল প্রেগনেন্সির যে 38 to 40 উইক্সের জার্নিটাকে স্মুথ করবে, এবং তাকে হচ্ছে পুষ্টি সমৃদ্ধ যেই খাবারগুলো খাইতে বলবো সেগুলো যেন সে ঠিকঠাকভাবে খায়, অ্যাপ্রোপ্রিয়েটভাবে, এবং অনলি প্রেসক্রাইব ড্রাগস ছাড়া অন্য কোনো ড্রাগ যেন সে না ইনটেক করে, রাইট, এটা কিন্তু খুবই রিস্ক হয়ে যাবে, কোনো ড্রাগ ইনটেক করতে পারবে না প্রেসক্রিপশন ছাড়া। সো এখন দেখো, ইনক্রিজ স্মোকিং ইন প্রেগনেন্সি, আমি কি বললাম, স্মোকিংটা ডিক্রিজ করতে হবে বা বাদ দিয়ে দিতে হবে, এখানে আছে ইনক্রিজ, তাহলে হবে, হবে না। সেফ টু ড্রিঙ্ক অ্যালকোহল ইন প্রেগনেন্সি, এই যে যদি সেফ বলি তাহলে কি হবে, হবে না, এটা হবে না। আস্ক হার ফ্যামিলি হোয়াট ব্লাড গ্রুপ ইন কেস নিড ট্রান্সফিউশন, হ্যাঁ
তার হচ্ছে ফ্যামিলি মেম্বারকে, এটা ঠিক আছে যে তার ব্লাড গ্রুপটা জেনে রাখতে হবে আমার, কারণ হচ্ছে ইন কেস অফ কোনো একটা কারণেই হইলো যে ব্লিডিং হইলো এক্সেসিভ, যে এই কারণে হচ্ছে ব্লাড গ্রুপ জেনে রাখা ভালো, যে ব্লাড ট্রান্সফিউশন লাগতেছে, সেক্ষেত্রে আমার ব্লাড গ্রুপ তো লাগবেই। সেফ টু কন্টিনিউ লাইট এক্সারসাইজ, রাইট, লাইট কিছু এক্সারসাইজ বা ব্যায়াম আছে, এগুলো প্রেগনেন্সি জার্নিটাকে স্মুথ করে। সেফ টু টেক অল কাইন্ডস অফ ড্রাগ, নো অল কাইন্ডস অফ ড্রাগ না, অনলি প্রেসক্রাইব ড্রাগস, যেগুলো ডক্টর প্রেসক্রাইব করে দেবে, ওই যে অ্যান্টিনেটাল কেয়ারে যাচ্ছে প্রেসক্রাইব করে দিচ্ছে ডক্টর, সেই ড্রাগ ব্যতীত অন্য কোনো ড্রাগ সে সেবন করতে পারবে না। সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হচ্ছে, সি এবং ডি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই, কজেস অফ পুয়ার ফিটাল গ্রোথ। এটা একটু আগে পড়ছি আমরা, যে হচ্ছে ফিটাল গ্রোথ কেন পুয়ার হয়, তাই না, ইন্ডিকেটর পড়ছিলাম, ওই এখন কজ মোটামুটি একই রকম। যদি কোনো ইনফেকশিয়াস ডিজিজে আক্রান্ত থাকে এবং যদি হচ্ছে যদি কোনো পুয়ার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রেও হবে। ঠিকমতো সে বাচ্চার কাছে পুষ্টি যাচ্ছে না, মা ঠিকমতো খেতে পারছে না, মা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পুয়ার ফিটাল গ্রোথ আমরা দেখতে পাই। সো এখন আমরা দেখি ই নাম্বার যেহেতু নাই অপশানে, এটা বাদ দিয়ে দাও, এটা উঠে নেই, প্রিন্টিং টাইপিং মিস্টেক্স। আচ্ছা, এই যে ইনফেকশন, এটার কারণে হচ্ছে পুয়ার ফিটাল গ্রোথ হইতে পারে। ওকে, সো এটা বার্থ অ্যাট হোম, এটার সাথে কোনো রিলেশন নাই, বার্থ হসপিটালে হোক বাসায় হোক, এটার সাথে কোনো রিলেশন নেই ফিটাল গ্রোথের। আচ্ছা, লস হিট ফ্রম পুয়ার থার্মোরেগুলেশন, আচ্ছা এটা হবে লস হিট ফ্রম পুয়ার থার্মোরেগুলেশন। থার্মোরেগুলেশন মানে কি? থার্মোরেগুলেশন হচ্ছে বডি টেম্পারেচারটাকে ঠিক রাখা। থার্মোরেগুলেশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বডি টেম্পারেচারটা ধরে রাখা। যদি হচ্ছে লস হিট ফ্রম পুয়ার থার্মোরেগুলেশন, যদি থার্মোরেগুলেশনটা পুয়ার হয় মানে কি, কমে যায়, যে বডি টেম্পারেচারটা যদি কমে যায় এবং এখান থেকে আবার হিট লস হইতে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে ফিটাসের জন্য, ঠিক আছে? সো এটা হইতে পারে। টু মাচ ব্রেস্ট ফিডিং, এক্সেসিভ ব্রেস্ট ফিডিংয়েও হচ্ছে প্রবলেম হয়ে থাকে, কিন্তু এখানে হচ্ছে ফিটাল গ্রোথ পুয়ার হওয়ার এটার সাথে রিলেশন নাই। প্রবলেম হইতে পারে এমনিতে, কিন্তু এটা হবে না। সো হচ্ছে কি, যদি হিট লস হয়ে যাচ্ছে, যে পুয়ার থার্মোরেগুলেশন হচ্ছে এবং হিট লস হয়ে যাচ্ছে, সেটা একটা প্রবলেম, সেটার কারণে হচ্ছে ফিটাল গ্রোথে অ্যাফেক্ট করতে পারে, এবং ইনফেকশিয়াস ডিজিজে আক্রান্ত থাকলে এবং ঠিকভাবে হচ্ছে নিউট্রিশনাল সাপোর্ট না পেলে, ঠিক আছে, এইগুলোর কারণে আমাদের ফিটাল গ্রোথটা পুয়ার হতে পারে। ওকে, check the answer and then turn to the next question. Okay, weight gain during pregnancy. প্রেগনেন্সির সময় ওয়েট গেইন হবে, এটা স্বাভাবিক। এখন এটা থেকে কি জানতে চাইছে, এখন আমাদের তো দেখতে হবে, কারণ প্রশ্নে ক্লিয়ার করে বলা নাই যে অ্যাকচুয়ালি কী চাইছে। ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি, ওয়েট গেইন হয় প্রেগনেন্সির টাইমে। কী কী দেখো, টু মনিটর উইমেন ওয়েট গেইন, টু মেজার ফিটাল গ্রোথ। আচ্ছা, এখানে কিছু কথা লেখা আছে, তার মানে ওরা বুঝাইতে চাইছে যে হচ্ছে যখন ওয়েটটা গেইন হয় প্রেগনেন্সির টাইমে, কী কী কারণে ওয়েটটা গেইন হয়ে থাকতেছে, সেটাই এখন আমার জানতে হবে, বা ওই টাইমে আমি কি কি দিব, সব কিছুই হচ্ছে থাকতে পারে এর মধ্যে। সো টু মনিটর উইমেন ওয়েট গেইন টু মেজার ফিটাল গ্রোথ। আচ্ছা, আমরা মায়ের যখন হচ্ছে প্রেগনেন্সি কনফার্ম হয়, তখন কিন্তু আমরা শুরুতেই ওয়েটটা নিয়ে নিই, ওয়েট নেই, হাইট নেই, সব কিছু নিয়ে নিই। হ্যাঁ, নেওয়ার পরে আস্তে আস্তে যখন ওয়েট গেইন হতে থাকে, তখন আমরা আবারও ওয়েটটা মেজার করি। এতে আমরা বুঝতে পারি কি, যে ফিটাসের গ্রোথটা কীরকম হচ্ছে। ফিটাসের গ্রোথ যত ভালো হবে, ওয়েট ততই ইনক্রিজ হইতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা নিতে পারি আমরা ওয়েট গেইনের। আচ্ছা, দেন এক্সেসিভ ওয়েট গেইন ইজ নট সিং ডায়াবেটিক। আচ্ছা, এটা হবে না, যে এক্সেসিভ ওয়েট গেইন, এটা সিং না, এটা সাইন হয়তো মনে হয় প্রিন্টিং মিস্টেকে সিং হয়ে গেছে। হ্যাঁ, এক্সেসিভ ওয়েট গেইন ইজ নট সাইন অফ ডায়াবেটিক। আচ্ছা, এখানে ডায়াবেটিক রিলেটেড কোনো কিছু নাই, এখানে প্রেগনেন্সির কথা বলা হয়েছে, যে হচ্ছে প্রেগনেন্সিতে ওয়েট গেইন হলে কি কি হয়, এটা আবার সাইন হয়ও ডায়াবেটিকের। যদি এক্সেসিভ ওয়েট গেইন হয়ে যায় প্রেগনেন্সিতে, তখন দেখবো জেস্টেশনাল ডায়াবেটিসে হয়তো বা আক্রান্ত হয়ে গেছেন ওই উইমেন। হ্যাঁ, হইতে পারে। সো এটা আমি নিচ্ছি না, এটা নিতে পারছি না। ওয়েট গেইন ক্যান বি সাইন অফ রেনাল ডিজিজের সাইন হইতে পারে না, এটাও আমি নিচ্ছি না।
আচ্ছা, উইমেন শুড গেইন 5 to 10 কেজিস। 5 to 10 কেজিস শুধু গেইন হয় না, আরও বেশি হয়। একটা উইমেন ফুল প্রেগনেন্সি জার্নিতে 11 বা 12 কেজি পর্যন্ত ওয়েট গেইন করতে পারে, হ্যাঁ, 5 থেকে 10 শুধু না। সো এই যে এটা আমরা নিতে পারি 9 to 11 কেজিস। ওকে, তাহলে এ এবং ই হয় অ্যান্সার। তবে আমরা হচ্ছে ওকে, ওটা নট বলছি, ওটা হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, এখানে হচ্ছে এটা হবে ফলস, রেনাল ডিজিজের সাথে হবে না। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে following are the risk factors of gestational diabetes। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টরস অফ জেস্টেশনাল ডায়াবেটিসের কথা বলছে। যে একটু আগে বললাম যে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস যেমন প্রেগনেন্সি টাইমটাতে যেই 38 উইকস বা 40 উইকস এর মধ্যেই থাকে, এরপরে প্রেগনেন্সি শেষ, বেবি আউট হয়ে গেছে, ডেলিভারি ডান, তখন কি হয়ে যায়, আবার ডায়াবেটিস থাকে না, তখন নর্মাল অবস্থায় চলে আসে। শুধুমাত্র এই প্রেগনেন্সি পিরিয়ডে যে ডায়াবেটিক্সটা হয়ে থাকে বা মা যে ডায়াবেটিক্সটা ফেস করে বা যেটা নিয়ে বিলং করছে, এটার নাম হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। ওকে, আচ্ছা, এটা কখন কি কারণে হইতে পারে? যদি প্রিভিয়াস ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিসে তাহলে এটা হইতে পারে, তাহলে এটা নিলাম। তারপরে বলা আছে হাইপার টেনশন আর ডায়াবেটিস কিন্তু সেম না। হাইপার টেনশন যদি থাকে তখন হয় এক্লামশিয়া অথবা প্রি এক্লামশিয়া। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে হইল না। হিস্ট্রি অফ প্রিভিয়াস স্টিল বার্থ, হ্যাঁ, এইটা হইতে পারে। যদি প্রিভিয়াসলি এরকম হয় যে মৃত বাচ্চা জন্মগ্রহণ করছে বা প্রিভিয়াস কোনো স্টিল বার্থের হিস্ট্রি থেকে থাকে, তাহলে সেই মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি থাকে। ঠিক আছে, এক্সেসিভ ওয়েট গেইন অফ উইমেন। আচ্ছা, জেস্টেশনাল ডায়াবেটিস হইলে যে এক্সেসিভ ওয়েট গেইন হবে বিষয়টা এরকম না। অনেকের এক্সেসিভ ওয়েট গেইন না হলেও জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ে, পজিটিভ ধরা পড়ে। ঠিক আছে, সো এটাও আমি নিতে পারছি না। প্রিভিয়াস পোস্টপার্টাম হেমোরেজ, না, পোস্টপার্টাম হেমোরেজের সাথে জেস্টেশনাল ডায়াবেটিসের রিলেশন নাই। সো আনসার কি হচ্ছে এ অ্যান্ড সি 23-এর, সরি 25-এর। ওকে, অলরাইট। আচ্ছা, অবজারভেশনস ডিউরিং লেবার, অবজারভেশন ক্যারি আউট ডিউরিং লেবার। ওকে, যে আমি হচ্ছে কি কি অবজার্ভ করব যখন লেবার টাইমে আমি চলে যাচ্ছি একটা মহিলাকে নিয়ে, তখন আমি কি কি অবজার্ভ করব, তার হচ্ছে রেসপন্স দেখব। হ্যাঁ, ওই উইমেন্সের। তারপরে হচ্ছে ফিটাসের কন্ডিশন দেখব। তারপরে ম্যাটারনাল কন্ডিশন দেখব, ম্যাটারনাল। ওকে, ম্যাটারনাল কন্ডিশন দেখব। তাহলে লেবার টাইমে আমার হচ্ছে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। আমি ফিটাসের কন্ডিশন দেখব, মায়ের কন্ডিশন দেখব এবং ওই উইমেনের রেসপন্স দেখব। ওকে, সো এখন দেখো রেসপন্স অফ উইমেন, ফিটাল ওয়েলবিং, ম্যাটারনাল ওয়েলবিং। ওকে, তাহলে নো নিড অফ ফিটাল ওয়েলবিং, ফিটাসের কন্ডিশন দেখার দরকার আছে, অবশ্যই আছে, কারণ ফিটাস জীবিত আছে, মুভমেন্ট করতেছে, নড়াচড়া করতেছে কিনা, হার্ট রেট ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমার জানতে হবে, তাই না? বাচ্চাকে সুস্থভাবে বের করার জন্য কোন পজিশনে আছে সেটাও আমার জানতে হবে। তাহলে ওয়েলবিং মানে ভালো আছে কিনা সেটা জানাটা ম্যান্ডেটরি, এটা তাহলে হলো না। তারপরে নিওনেটাল কেয়ার কখন দিব আমি? নিওনেটাল কেয়ার দিব বাচ্চা জন্ম হওয়ার পরে। লেবার টাইমে তো নিওনেটাল কেয়ার আমি দিতে পারতেছি না, তাহলে আমার মাকে কেয়ার দিতে হবে, তাই না? মায়ের যত্ন নিতে হবে। সো এ বি ডি, ইয়েস। ওকে, দেন কি কোয়েশ্চেন আছে? কমন লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশনস ইন নিউবর্ন। আচ্ছা, নিউবর্নদের কমন কিছু লোকাল ইনফেকশন আছে, সে তার মধ্যে প্রথমেই হচ্ছে আম্বেলিকাল কর্ডটা যে কাটা হয় ওইখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। হ্যাঁ, আম্বেলিকাল কর্ড কেয়ার নিতে হবে প্রপারলি, যাতে হচ্ছে ওখানে কোনো ইনফেকশন না হয়। আম্বেলিকাল কর্ডের ওই সাইডে ইনফেকশন হওয়ার চান্স থাকে। এছাড়া আই ইনফেকশন হতে পারে, চোখে কনজাংটিভাইটিস হওয়ার একটা চান্স থাকে। এগুলো খুবই মানে কমন, এগুলো বাচ্চাদের মানে মানে হবেই, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে ইদানিংকালে যে এগুলো হচ্ছেই এই প্রবলেমগুলো। সো হচ্ছে চোখের কেয়ার নিতে হবে ভালোভাবে, এবং আম্বেলিকাল কর্ড ট্র্যাকশনের টাইমে ভালো করে যে কাজ করবে সে যত্ন সহকারে করবে, এবং এই আম্বেলিকাল কর্ডের কেয়ার নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার নিতে হবে, যাতে কোনো ইনফেকশনের ঝুঁকি
না থাকে। এই যে আম্বিলিকাল সেপসিস অ্যান্ড স্কিন ইনফেকশন এটা হচ্ছে ট্রু, আর হচ্ছে আই ইনফেকশন ট্রু, আর বাকিগুলো হচ্ছে কমন না, ঠিক আছে, নিউবর্নদের জন্য কমন না। ওকে, প্রথম দুইটা হবে আনসার। আচ্ছা, সবাই চুপ হয়ে গেল, আবার আবার কি করতে হবে এখন বলো? মোস্ট ইফেক্টিভ মেথড অফ স্টেরিলাইজেশন। আচ্ছা, মোস্ট ইফেক্টিভ মেথড অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন কি তোমরা কি জানো? স্টেরিলাইজেশনটা আসলে কি? জীবাণুমুক্ত করার প্রক্রিয়া, রাইট? আমরা হচ্ছে স্টেরিলাইজেশন করে জীবাণুমুক্ত করার জন্য, ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা মাইক্রো অর্গানিজমকে কিল বা ডিস্ট্রয় করার জন্য যে প্রসেসটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে স্টেরিলাইজেশন। মাইক্রোবায়োলজিতে সবাই পড়ে আসছো। সো এখন স্টেরিলাইজেশনের মধ্যে ইফেক্টিভ স্টেরিলাইজেশন নিচের কোনটা কোনটা? এই যে অটোক্লেভ আর হচ্ছে বয়েলিং, এই দুইটা সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট। কেন আমি বলি, এই যে ক্লোরিনাইজেশন যে আছে, ক্লোরিনাইজেশন বা হচ্ছে ফ্লেমিংটা বলো, ফ্লেমিং হচ্ছে একটা মেটাল টুল। মেটাল টুলটাকে হচ্ছে, টুল মানে কি একটা জিনিস, মানে মেটালিক যে জিনিসগুলো আছে সেইগুলোকে হচ্ছে আমি স্টেরাইল করার পারপাসে ব্যবহার করি। এখানে প্রশ্ন কি বলছে যে এই যেহেতু মিডওয়াইফারিদের, সেহেতু বাচ্চা এবং মা রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে এগুলোর স্টেরিলাইজেশনের জিনিসটা আমার জানতে হবে। সো মেটালিক যে জিনিসগুলো এগুলো আমাদের তো প্রয়োজনীয় নাই, সো এখানে আমার ফ্লেমিংটা আসবে না। দেন হচ্ছে ক্লোরিনাইজেশন, এটা একটা ডিসইনফেকশন। হ্যাঁ, ডিসইনফেকশন মানে কি? যেগুলো যে আমরা ডিসইনফেক্ট করি, মনে করো এই জায়গাটাকে আমি ডিসইনফেক্ট করতেছি, নন লিভিং একটা স্পেসকে আমি মুছতেছি। যেমন হচ্ছে আমি কি দিয়ে, যেমন আমি হচ্ছে ডেটল, স্যাভলন বা যা পাচ্ছি আমি একটা হুইল পাউডার দিয়েও আমি হচ্ছে পরিষ্কার করতেছি, তাই না? সো এই যে জিনিসগুলো থাকে, কেমিক্যাল পদার্থগুলো থাকে, এগুলো হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট। এগুলো দিয়ে আমরা হচ্ছে নন লিভিং স্পেসকে ডিসইনফেকশনের মধ্যে নেই। আর সানবার্ন কি? সানবার্ন তো রোদে পুড়ে যাওয়া, এটা তো কোনো স্টেরিলাইজেশন মেথড না, ঠিক আছে? সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তাহলে কি হলো? অটোক্লেভিং আর হচ্ছে বয়েলিং। ওকে ওকে, আই হোপ তোমরা ক্লিয়ার। সিম্পল। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস অফ স্মোকিং ইন প্রেগনেন্সি। আচ্ছা, প্রেগনেন্সির টাইমে যদি কেউ স্মোকিং করে থাকে তাহলে তার অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কী কী হইতে পারে সেটা, বাচ্চার লো বার্থ ওয়েট হইতে পারে, এটা একদম খুবই কমন, এটা মনে রাখবা। আরেকটা হইতে পারে যে আইইউজিআর। এখন বলতে পারো যে আইইউজিআর কি? আর এগুলো একটাও হবে না। আইইউজিআর কি এটা বলতে পারে, ইন্ট্রা ইউটেরাইন, এটাকে লিখে দিতে হবে, ক্লিনিং অফ অল মাইক্রোঅর্গানিজমস। ভেরি গুড, ঠিক আছে জেবিন, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, এটা কি বলে দিতে হবে? আইইউজিআর, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, ঠিক আছে? ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন লিখে দিতে হবে কিনা একটু আমাকে বলো। মনে হয় তোমরা এটা পেয়ে যাবা, একটু গুগল সার্চ করলেও এটার হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, ঠিক আছে। তাহলে লো বার্থ ওয়েট এবং হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, এই দুটোই অ্যাডভার্স ইফেক্ট হয়ে থাকে যদি হচ্ছে এই অপশনগুলোর মধ্যে আর কি, যদি হচ্ছে কি বলে স্মোকিং করে থাকে কোনো প্রেগনেন্ট মাদার। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন টু পারফর্ম ভ্যাজাইনাল এক্সামিনেশন। যখন আমি ভ্যাজাইনাল এক্সামিনেশন করব তখন মানে ভ্যাজাইনাল এক্সামিনেশন কিভাবে করি আমরা? হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশন করি, তখন হচ্ছে কী কী কন্ট্রাইন্ডিকেশন হতে পারে। আচ্ছা, এগুলো আরেকটু মনে হয় সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে গিয়ে তোমাদের লাগবে। এই কোশ্চেনটা মনে হয় না তোমাদের এখনই লাগবে, কিন্তু জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখো যে প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে একটা কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, পারফর্ম ভ্যাজাইনাল এক্সামিনেশন, এই টাইমে যদি হচ্ছে কাদের করা যাবে না, কন্ট্রাইন্ডিকেশন মানে কি? কাদের ভ্যাজাইনাল এক্সামিনেশন করা যাবে না। পিভি করি আমরা, হ্যাঁ পিভি করি আমরা, হচ্ছে এই 2 আঙ্গুল ইউজ করে আমরা পিভিটা করি। সো এটার মধ্যে হয় কি, বারবার হচ্ছে ভ্যাজাইনার মধ্যে এই আঙ্গুলটা দিয়ে মানে হচ্ছে এক্সামিন করি আমরা। কি এক্সামিন করি? যে ফান্ডাল হাইট ঠিকঠাক আছে কিনা, স্টেশন কত, এগুলো দেখার চেষ্টা করি, ক্রাউনিং হচ্ছে কিনা, এই মোমেন্টগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে, বা বোঝার চেষ্টা করি যে কি অবস্থা আছে।
সো যখন প্লাসেন্টা প্রিভিয়া হয়, এটা একটা টার্ম, অ্যাবনর্মাল টার্ম প্রেগনেন্সির, যখন প্লাসেন্টা প্রিভিয়া হয় তখন হচ্ছে প্লাসেন্টাটা নিচে নেমে থাকে। হ্যাঁ, তো হচ্ছে প্লাসেন্টাতে আঘাত পাইতে পারে। যখন আমি বারবার এক্সামিনেশন করব তখন প্লাসেন্টা আঘাত হতে পারে, পারফোরেশন হতে পারে বা ছিদ্র হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই যাদের প্লাসেন্টা প্রিভিয়া আছে, যাদের প্লাসেন্টাটা নিচে নেমে আসছে অলরেডি, মানে আগে প্লাসেন্টা চলে আসছে, বেবি পরে আসে, তো তাদের ক্ষেত্রে আমি হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশন পারফর্ম করতে পারবো না। ঠিক আছে, ব্লিডিং হবে, এক্সেসিভ ব্লিডিং হয়ে পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ হয়ে যাবে। শুধু একটাই এখানে ট্রু। আচ্ছা, রিচিং দ্য অ্যাকশন লাইন অফ পার্টোগ্রাফ মিনস, অ্যাকশন লাইন মানে কি বোঝায়? অ্যাকশন লাইন মানে একদম ফাইনাল লাইনে চলে গেছো তুমি। হ্যাঁ, মানে আমাদের একটা হচ্ছে মার্কিং করা লাইন থাকে যে এটার উপরে গেলে ডেঞ্জারাস সিচুয়েশন বা হাই রিস্ক, এরকম একটা জিনিস থাকে, এটাকে আমরা বলি অ্যাকশন লাইন। যখন হচ্ছে এই লেবার প্রোগ্রেসটা রিচ করে বা পার্টোগ্রাফের যে লাইনটা অ্যাকশন লাইন পর্যন্ত যদি যায় বা লেবার প্রোগ্রেসটা যদি অ্যাকশন লাইন পর্যন্ত চলে যায়, তখন সেক্ষেত্রে কিছু ডেঞ্জারাস বা সিচুয়েশান ক্রিয়েট হইতে পারে বা লেবারের টাইমটা প্রলং হইতে পারে, মানে কি লং লাস্টিং হইতে পারে, আরও বেশি সময় হইতে পারে, এরকম নানান ধরনের প্রবলেম হইতে পারে। বা হচ্ছে কোনো কোনো হচ্ছে ইয়ে হইতে পারে, কি বলে, অন্য কোনো প্রবলেম হইতে পারে মায়ের, যে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে যাচ্ছে টেনশনের কারণে, যেহেতু প্রলং লেবার হচ্ছে, কষ্টটা পেইনটার কারণে আস্তে আস্তে রেসপিরেটরি ডিস্ট্রেসও হইতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ হইতে পারে। সো সেই ক্ষেত্রে কী হয় যে হচ্ছে সেটাকে আমরা বলতেছি, ওই যে লাইনটার কথা বলতেছি ওইটা হচ্ছে অ্যাকশন লাইন। ওকে, এটা আরেকটু বড় ক্লাসে গেলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তোমরা কেবল ফার্স্ট ইয়ার তো একটু জটিল হয়ে যাচ্ছে এটা। সো এটা মানে হচ্ছে কি বললাম, একটা ডেঞ্জারাস সিচুয়েশন, যেটা এইটা পর্যন্ত গেছে, মানে একটা ডেঞ্জারাস জায়গা ফেস করতে যাচ্ছে। সো দ্যাট মিনস পসিবল ডেঞ্জার। ঠিক আছে, নট পসিবল ডেঞ্জার অফ ডেলিভারি, এটা না। ডিসিশন নিড টু ফার্দার ম্যানেজমেন্ট। হ্যাঁ, যখন একটা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন কি করতে হবে, আমার ডিসিশন মেক করতে হবে, যেন হচ্ছে ফার্দার ম্যানেজমেন্টের আগে আমার একটা ডিসিশনে আসতে হবে, তাই না, যে এরপর আমি কি করবো, এরকম একটা ডিসিশনে আসতে হবে। তারপরে নিড টু ইন্ডাকশন অফ লেবার, এটার সাথে কোনো কানেকশন নাই যে ইন্ডাকশন অফ লেবারের প্রয়োজনীয়তা আছে বা কি। ইন্ডাকশন অফ লেবার মানে কি, মানে লেবার প্রোগ্রেসে আগায় দিচ্ছি। সো এখানে তো আমার ডিসিশন নিতে হবে যে আমি আগাবো কি আগাবো না, কি করব, সিএসএ যাবো নাকি হচ্ছে নর্মাল লেবারে আগাবো। সো এগুলোর ডিসিশন নিতে হবে। নো নিড টু ইন্ডাকশন অফ লেবার, হ্যাঁ, নো নিড, কোনো দরকার নাই যে হচ্ছে লেবার প্রোগ্রেসে ন্যাচারাল ওয়েতে আগানোর, কারণ হচ্ছে আগে আমার ডিসিশন নিতে হবে ভালোভাবে, যে রুগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? ACE হবে অ্যান্সার। ওকে, এখন আসো সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাসকে সংক্ষেপে আমরা কি লিখি? CMV। যদি কোনো জায়গায় CMV লেখা দেখো তাহলে বুঝবা এটা হচ্ছে সাইটোমেগালোভাইরাসকে ইন্ডিকেট করছে। এটা হচ্ছে হিউম্যান বডিতেই অনলি পাওয়া যায়, অ্যানিম্যাল বডিতে এটা পাওয়া যায় না, এটা হিউম্যান বডিতেই পাওয়া যায়। সো এখানে একটাই আমি কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি, বাকি কোনোটাই। এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, এটা ট্রান্সমিট করে না, এটা করে। সাইটোমেগালোভাইরাস খুবই ডেঞ্জারাস ভাইরাস, মায়ের বডি থেকে বাচ্চার বডিতে। এখানে বলছে ক্যান নট ট্রান্সমিটেড, এটা ভুল। হ্যাঁ, এটা ট্রান্সমিট হয়, জন্মের সময় হচ্ছে মায়ের বডিতে থেকে থাকলে বাচ্চার শরীরেও চলে যায়। ট্রান্সমিটেড ফ্রম টাচ না, এটা হচ্ছে তোমার টাচের মাধ্যমে ছড়ায় না, এটা ম্যাটারনাল টু ফিটাল চলে যায়। হিউম্যান এটা অ্যানিমেলের না। সো আমি একটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পেলাম, সেটা হচ্ছে হিউম্যান বডিতেই শুধু পাওয়া যায়। ওকে, আনসারটা মিলায় নাও। দেন নেক্সট যে মিডওয়াইফারি কেয়ার শুড বি, মিডওয়াইফারি কেয়ার কেমন হওয়া উচিত সেটা বলছে। মিডওয়াইফারি কেয়ারটা কেমন হওয়া উচিত, দেখো কেমন হওয়া উচিত, সেফ হওয়া উচিত অবশ্যই। এফিশিয়েন্ট মানে কি, পর্যাপ্ত, তাই না, এফিশিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত। আচ্ছা, এটাও হইতে পারে এফিশিয়েন্ট। আচ্ছা, তারপর কোয়ান্টিটিস মানে কি, পরিমাণ বাড়াইতে হবে, আমার পরিমাণের দরকার নাই, আমার হচ্ছে একটা সাফিসিয়েন্ট বা এফিসিয়েন্ট অথবা একটা ইফেক্টিভ কেয়ার দরকার, তাই না, যে পর্যাপ্ত পরিমাণে সেফ একটা কেয়ার দরকার। সো কোয়ান্টিটিসের এখানে দরকার নেই। প্রোডাক্টিভ, এটা প্রোডাক্টিভ কেয়ারের সাথে রিলেটেড না। প্রোডাক্টিভ মানে কি, কোনো কিছু একটা মানে
রেজাল্ট কোনো কিছুর বোঝায়, যে ভালো একটা রেজাল্ট বোঝায়, প্রোডাক্টিভ কিছু করো মানে কি একটা কাজে লাগাও, তাই না? এটা কোনো কাজ এটার সাথে রিলেটেড না, এই টার্মটা রিলেটেড না। ইফেক্টিভ কেয়ার হতে পারে, রাইট। সো আমরা হচ্ছে মেইনলি যদি আমি বলি যে অ্যাপ্রোপ্রিয়েট যদি অ্যান্সার বলো তাহলে সেফ আর হচ্ছে ইফেক্টিভ আসে। বিশেষ ক্ষেত্র বিশেষে আমরা এফিসিয়েন্টটাও বলতে পারি যে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কেয়ার দিবে, বাট এফিসিয়েন্টটাও খুব একটা রিলেটেড না, তোমরা হচ্ছে এটা একটু হচ্ছে কনফিউজিং। আচ্ছা ফলস দিয়ে দাও, এটা এফিসিয়েন্ট দরকার নাই, সেফ আর হচ্ছে ইফেক্টিভ এই দুটোই আমাদের আনসার থাকে। অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট। এফিসিয়েন্ট যদিও হচ্ছে পর্যাপ্ত বোঝাতেই ব্যবহার করা হয়, তারপরেও এটার দরকার নেই, ঠিক আছে। আবার যদি এফিসিয়েন্ট দাও এটা কিন্তু ক্ষেত্র বিশেষে ভুল ধরারও কোনো সুযোগ নেই, কারণ এফিসিয়েন্ট কি পর্যাপ্ত। একটা মিডওয়াইফারি কেয়ার দেবে কীরকম, পর্যাপ্ত পরিমাণে কেয়ার দেবে, ওভার কেয়ারের তো দরকার নেই, পর্যাপ্ত যতটুকু যার দরকার এতটুকুই তো দিবে, তাই না? সেফ, এফিসিয়েন্ট, ইফেক্টিভ তিনটেই হয় সেই হিসেবে। আচ্ছা সেক্স হরমোন কোনগুলো সব মনে রাখবা, যে সেক্স হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এইগুলা, ঠিক আছে। এখানে দেখো এখন ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন নাই, টেস্টোস্টেরন আছে। সো এই দুটাই, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, ইনসুলিন, এগুলো সেক্স হরমোন না, ঠিক আছে। এইগুলো তো মুখস্থ, এগুলো তো তোমরা অ্যানাটমি ফিজিওলজিতে পড়েছো, বিশেষ করে ফিজিওলজিতে। ওকে, এরপরে দেখো ডেঞ্জার সাইন্স ইন প্রেগনেন্সি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ডেঞ্জারাস সাইনগুলা কী কী প্রেগনেন্সি। সবসময় মনে রাখবো ভ্যাজাইনাল ব্লিডিং যদি শুরু হয়ে যায় সেটা ডেঞ্জারাস পর্যায়ে চলে গেছে, ঠিক আছে, ডেঞ্জারাস সাইন হয়ে গেল। এরপরে যদি সিভিয়ার হেডেক থাকে এটাও ডেঞ্জারাস সাইন। এছাড়া যদি কনভালশন বা এক্লাম্পসিয়া থেকে থাকে, এক্লাম্পসিয়া মানে হচ্ছে হাই বিপি হবে, ব্লাড প্রেশার হাই হবে এবং হচ্ছে কনভালশন থাকবে। কনভালশন মানে কি খিঁচুনি, কনভালশন মানে হচ্ছে খিঁচুনি, সরি। আচ্ছা কনভালশন মানে হচ্ছে খিঁচুনি, খিঁচুনি থাকবে এবং বিপিটা ব্লাড প্রেশারটা হাই হয়ে যাবে, এই টার্মটাকে আমরা বলি হচ্ছে এক্লাম্পসিয়া, ঠিক আছে। এই যে এখানে মনে হয় লেখা আছে, না এখানে নেই, আচ্ছা এক্লাম্পসিয়া বলি আমরা। তাহলে এই টার্মটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা সাইন। এছাড়াও ভ্যাজানাল ব্লিডিং যদি শুরু হয়ে যায় এবং হচ্ছে সিভিয়ার যদি হেডেক থাকে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে, এটাও কিন্তু খুবই ডেঞ্জারাস একটা সাইন। তো এই যে ভ্যাজানাল ব্লিডিং, সিভিয়ার হেডেক আর হচ্ছে কনভালশন। ওয়েট গেইন একটা নর্মাল সাইন সিমটম, ওয়েট গেইন হবেই। মর্নিং সিকনেস একটা নর্মাল ইস্যু, এটা হবেই। মর্নিং সিকনেস ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, হ্যাঁ, আর অন্য সময় হয় না। ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। ওকে দেখো ওই যে এই তিনটেই হয়েছে অ্যান্সার। আচ্ছা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস, এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও তোমরা অ্যানাটমি ফিজিওলজিতে অবশ্যই পড়ে আসছো। সো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কোনগুলো এটা তোমরা খুবই ভালোভাবে জানো, আমার আর নতুন করে বলার কিছু নাই। সো আমি আর এখানে বেশি এলাবোরেট করব না। এই তিনটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। আর এই যে কিডনি আর ব্লাডার সবারই থাকে, তাই না, সবারই থাকে। পেয়েছি আনসার। ওকে ভাইটাল সায়েন্স, এখন ভাইটাল সায়েন্সকে আর নতুন করে বলতে হবে। ভাইটাল সায়েন্স কয়টা বলো তো? ভাইটাল সায়েন্স মূলত চারটা। ভাইটাল সায়েন্স মূলত চারটা। একটা কি ব্লাড প্রেশার মেজার করি যেটা, সেটা হচ্ছে ভাইটাল সায়েন্সের আন্ডারে পড়ছে। রেসপিরেশন রেট দেখি, সেটাও হচ্ছে ভাইটাল সায়েন্সের মধ্যে পড়েছে। দেন হচ্ছে পালস দেখছি আমরা, এটাও ভাইটাল সায়েন্সের মধ্যে পড়েছে। এবং টেম্পারেচার মার্ক করছি, টেম্পারেচার, ব্লাড প্রেশার, পালস আর রেসপিরেশন, এই চারটাই হচ্ছে আমাদের ভাইটাল সায়েন্স। এখন অপশানের সাথে মিলাও এবং আনসার দিয়ে দাও, এটা আর নতুন করে আমার শেখানোর কিছু নাই। ভাইটাল সাইন এগুলো একটু চেঞ্জ হওয়ার কিছু নাই। আচ্ছা পার্টোগ্রাফ কনসিস্টস অফ, এটা মনে হয় আগেই বলছিলাম যে ম্যাটারনাল ইনফরমেশন থাকবে, ফিটাল ইনফরমেশন থাকবে এবং লেবার অফ না প্রোগ্রেস অফ লেবার থাকবে, ঠিক আছে। এই তিনটা জিনিসই হচ্ছে, এটা তিনটা জিনিস নিয়ে পার্টোগ্রাফ গঠিত। লেবার প্রোগ্রেশন, আচ্ছা প্রথমে কি থাকে, প্রথমে হচ্ছে ফিটাল ইনফরমেশন, হ্যাঁ ইনফো লিখলাম। তারপর হচ্ছে লেবার প্রোগ্রেশন থাকে, তারপরে হচ্ছে ম্যাটারনাল ইনফো।
এটা আজকে মুখস্থ করবে যে পার্টোগ্রাফ কি কি দিয়ে তৈরি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেকেরই লাগবে, নার্সিং পাস করতে হলে এটা প্রত্যেকের লাগবে, এবং পার্টোগ্রাফ প্রত্যেককে ফিল আপ করতে হবে না, আর মিডওয়াইফারিদের তো আরও আগেই লাগবে। রিসেন্টলি অক্সিজেন স্যাচুরেশন ম্যাম অ্যাড করা হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, অক্সিজেন স্যাচুরেশন অ্যাড করা হয়েছে, সমস্যা নাই। মোট এখন ভাইটাল সাইন 6টা হয়ে গেছে, কিন্তু আমাদের যে বেসিক যে ভাইটাল সাইন 4টা, এই 4টা সবসময় মনে রাখবো। এখন কিন্তু অক্সিজেন স্যাচুরেশন যেমন অ্যাড করা হয়েছে, এখন মোট 6টা ভাইটাল সাইন হয়ে গেছে। হ্যাঁ, ভাইটাল সাইন যখন চেক করে 6টা টোটাল হয়ে গেছে। সো তোমাদের কিন্তু বইগুলোতে আপডেট খুবই কম হয়েছে। আমরা এখনও যে নার্সিংয়ের বইগুলো আমাদের যে কি বলবো, আসলে তো আমরা সবাই এখন গাইড বই পড়ি, কিন্তু আমাদের যে মেইন যে বইগুলা, আমেরিকান বুকসগুলা বা ব্রিটিশ যে বুকসগুলা, এগুলোতে কিন্তু এখনও হচ্ছে ভাইটাল সায়েন্স 4টাই লেখা আছে, ঠিক আছে? সো স্টিল নাও হচ্ছে 4টাই লেখা আছে, বাট এখন অনেক কারেকশান এসেছে, হয়তো বা 2-1 বছরের মধ্যে বইগুলো চেঞ্জ হবে, বাট আপাতত এখনও পর্যন্ত 4টাই আছে ওই বইগুলোতে। আমি দেখেছি 6টা, আমি শুনেছি 6টা ভাইটাল সাইন করা হয়েছে, এবং বিভিন্ন গুগলে সার্চ দিলেও 6টা আসতেছে বা বিভিন্নভাবে আসতেছে, বাট ওই যে অ্যাকুরেট যে বইগুলো, ওগুলোতে এখনও 4টাই করা আছে। সো তোমরা 4টা জানলেই হবে। তোমাদের বইগুলোতেও আমার মনে হয় না 6টা করা হয়েছে, 4টাই করা আছে, তোমরা একটু দেখতে পারো। ওকে, আচ্ছা। দেন নেক্সট কি, কলোস্ট্রাম। আচ্ছা, কলোস্ট্রাম কন্টেন্স। কলোস্ট্রাম কি? কলোস্ট্রাম হচ্ছে বাচ্চার যে হচ্ছে প্রথম জন্মের পরে যে ব্রেস্ট মিল্কটা খাচ্ছে, সেই মিল্কটা একটু ইয়েলিশ কালার হয়, ফার্স্ট যেটা খাচ্ছে সেটার নাম হচ্ছে কলোস্ট্রাম। হ্যাঁ, ওটা কি দিয়ে গঠিত? কন্টেইন মানে গঠিত। কি কি আছে ওখানে? প্রোটিন আছে, ভাইটামিন আছে, অ্যান্টিবডিস আছে, এই 3টা জিনিসই আছে, প্রোটিন, ভাইটামিনস আর অ্যান্টিবডিস। টক্সিন মানে বিষ, বিষ থাকবে বাচ্চার ব্রেস্ট মিল্কে? থাকবে না। গ্যাস্ট্রিক জুস, এখানে গ্যাস্ট্রিক জুসের দরকার নেই, কারণ এটা হচ্ছে অটোমেটিক গ্যাস, মানে এটা অটোমেটিক ইন্টেস্টাইনে চলে যাবে, এটা কোথাও হচ্ছে আলাদা করে ভেঙে এটা ডাইজেস্টিভ সিস্টেমের পার্টের হওয়ার দরকার নেই, এটা সরাসরি ডাইজেস্ট হয়ে যায়। গ্যাস্ট্রিক জুসের থাকে না। ওকে, এখানে হচ্ছে প্রোটিন, ভাইটামিনস আর অ্যান্টিবডি, এই 3টে জিনিস দিয়ে গঠিত। ওকে, দেন নেক্সট হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন। ঠিক আছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন ইন প্রেগনেন্সি। আচ্ছা, ওকে, কি কি ফ্যাক্টরস? এটা তো একবার মনে হয় সলভ করলাম আমরা, তাই না? তাহলে তো এটা আর বলার দরকার নেই। এই যে কালচার, বিলিফ, নিউট্রিশনাল নলেজ, ভ্যালুস, কী কী ফ্যাক্টর হচ্ছে নিউট্রিশনকে ইনফ্লুয়েন্স করে প্রেগনেন্সির টাইমে, এটাই হচ্ছে জানতে চাওয়া হয়েছে। এটা তো তোমরা অলরেডি হচ্ছে করেছো। অর্গানাইজেশনাল চার্ট রিপ্রেজেন্টস। আচ্ছা, অর্গানাইজেশনাল চার্টটা কি রিপ্রেজেন্ট করে? এখানে দেখতে হবে অর্গানাইজেশনাল যে চার্টটা আছে, কোনো একটা এখানে বুঝাইছে যে অর্গানাইজেশনাল চার্ট মানে হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন, যেমন একটা হসপিটাল একটা অর্গানাইজেশন, এটার তো চার্ট আছে, সেই চার্টটা কি কি রিপ্রেজেন্ট করতেছে। একটা চার্ট করা আছে, সেটা কি রিপ্রেজেন্ট করতেছে? অথরিটির যে চেইন অফ কমান্ডটা, এটা ঠিক আছে কিনা, কাজের ডিভিশনটা ঠিক আছে কিনা, যে যেই পদে যে যেই পোস্টে, যেমন একটা হসপিটালে ডক্টর, নার্স, ওয়ার্ড বয়, ক্লিনার, অনেক অনেক পদ আছে না, যার যার কাজ সেই অনুযায়ী ডিভিশন করে দেওয়া থাকতে হবে, এবং হচ্ছে এটা একটা চ্যানেল মেনটেন করবে। হ্যাঁ, অথরিটির একটা চেইন থাকবে এবং অর্গানাইজেশনের একটা পারফরমেন্স থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করবে অর্গানাইজেশনাল চার্টে। মানে কি, চার্ট বলতে আমরা একটা ফুল অর্গানাইজেশনের সামারি দেখতে পারবো, ডিভিশন অফ ওয়ার্ক এখানে সুন্দর করে চার্ট আকারে থাকবে, এখানে হচ্ছে লিডাররা কে কে কোন দায়িত্ব পালন করছে, শুধু একটা চার্ট দেখলেই যেন বোঝা যায় যে এই অর্গানাইজেশনটা কি রিপ্রেজেন্ট করতেছে, একটা সামারি। ওকে, অলরাইট, এটা একটা সামারি মিন করবে। সো এখানে কি দেখবো আমরা? কম্পিটেন্সেস অফ অথরিটি, অথরিটির লোকজনরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে, এটা দেখবো? নো, এটা দেখবো না। এখানে দেখবো চেইন অফ অথরিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, অথরিটির চেইন অফ অথরিটিটা দেখবো, ডিভিশন অফ ওয়ার্ক দেখবো, লেভেলস অফ কমিউনিকেশন দেখবো, স্টাফদের, মানে কি এই অথরিটির আন্ডারে বা অর্গানাইজেশনের আন্ডারে যারা কাজ করতেছে তাদের, অর্গানাইজেশনের তো লেভেলস অফ কমিউনিকেশন লাগবে না,
অর্গানাইজেশনাল পারফরমেন্স দেখবো, যে অর্গানাইজেশনটা কিভাবে রান হচ্ছে, তার পারফরমেন্সটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবো। ক্লিয়ার? সো এই তিনটা হচ্ছে আনসার। দেন আসি হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং হিউম্যান। ওকে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং হিউম্যান রিসোর্স প্ল্যানিং। ফ্যাক্টরস, আচ্ছা হিউম্যান রিসোর্স প্ল্যানিং মানে কি? হিউম্যান রিসোর্স প্ল্যানিং বলতে হচ্ছে আমরা যে হচ্ছে হিউম্যানদেরকে কাজে লাগাচ্ছি, তাদের যে কাজ, তারা যে কাজ করছে এটার যে একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন এই প্ল্যানিংটা কে করে? একটা হসপিটালের এইচআর। এইচআর মানে কি বুঝায়? যে হচ্ছে রিসোর্স প্ল্যানার যে আছেন, যে হাই অথরিটি হিসেবে বসে আছেন, সে হচ্ছে সব কিছু ম্যানেজমেন্ট করতেছে একটা হসপিটালের। হসপিটাল দিয়ে এক্সাম্পল দিই কারণ আমাদের সবারই ওয়ার্ক প্লেস টুডে টুমোরো সেই হসপিটালেই করতে হয়। হ্যাঁ, সো এখানে কি কি হয়, মানে এখানে কি কি ফ্যাক্টর আর কি করতে পারে বা কিসের উপরে এই প্ল্যানিংটা ডিপেন্ডেন্ট হয়? মূলত তোমার হচ্ছে ফ্যাসিলিটিসগুলো কি কি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, যেমন হচ্ছে কতটুকু স্পেস আছে 2 বেডের মাঝখানে। তুমি যদি নর্মালি আইসিইউ ওয়ার্ডের কথা চিন্তা করো, যে 2 বেডের মাঝখানে আমার একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে ডিস্টেন্স রাখতে হবে, কারণ তার সব মেডিসিন বা তার সব কিছু ওখানে আমি সুন্দর করে ওয়েল অর্গানাইজড ওয়েতে রাখবো, কারণ ওখানে পেশেন্ট অ্যাটেন্ডেন্স নাই। আমি কাউকে জিজ্ঞেস করতে পারবো না যে এটা কোথায় রাখছেন, আমাকে বের করে দেন, এরকম কোনো সুযোগ নাই। সো আমার জিনিসটা আমাকেই খুঁজে বের করতে হবে। সো আমি ওয়েল অর্গানাইজড ওয়েতে যদি সাজাতে চাই, আমার একটা মিনিমাম একটা স্পেসের প্রয়োজন আছে। সো স্পেস কীরকম, বেড কীরকম দিতে হবে, আর কি কি টুলস বা জিনিসপত্র লাগবে, এছাড়া আমার টেকনোলজিক্যাল কোনো ইকুইপমেন্ট লাগবে কিনা বা আদার্স কোনো ইকুইপমেন্ট লাগবে কিনা, স্টাফ কতগুলো লাগবে, তারপরে তোমার হচ্ছে এখানকার কালচারটা কেমন হবে, টিম ওয়ার্ক করবে নাকি হচ্ছে যে যার মতো করে কাজ করবে, তারপরে হচ্ছে তোমার কীরকম কালচার, ড্রেস কোড কীরকম হবে, এই সব কিছুর প্ল্যানের উপর ডিপেন্ড করতেছে যে হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিংটার ইফেক্টগুলো। হ্যাঁ, এইচআরের যে প্ল্যানিংটা এটার উপরে ডিপেন্ড করতেছে যে হচ্ছে মানে কি কোন কোন ফ্যাক্টর হিউম্যান রিসোর্স প্ল্যানিংকে অ্যাফেক্ট করতে পারে। ঠিক আছে, সো এখানে কি হলো তাহলে, আনসারগুলো কী হবে? যেমন ফিজিক্যাল ফ্যাসিলিটিস। হ্যাঁ, তোমার যে ফিজিক্যাল ফ্যাসিলিটিসের মধ্যেই তো তোমার হচ্ছে যাবতীয় যত ফ্যাসিলিটিস ইনক্লুডেড অ্যাভেলেবেল আছে, যেমন বেডের জন্য স্পেস, বিভিন্ন টুলস, এগুলো সবই ফিজিক্যাল। আচ্ছা, অ্যামাউন্ট অফ কাইন্ড অফ লেবার সেভিং ইকুইপমেন্ট অ্যান্ড ডিভাইসেস, না, অ্যামাউন্ট অ্যান্ড কাইন্ড অফ লেবার সেভিং ইকুইপমেন্ট, না, এটার জন্য এটা হইল না। হ্যাঁ, কালচার অফ অ্যান অর্গানাইজেশন, আমার কালচার জানতে হবে এখানকার, যে কোন কালচারের এটা অর্গানাইজেশন। কনফিডেন্সিয়ালিটি তো মেনটেন করবে স্টাফ। এখানে হচ্ছে প্ল্যানিংয়ের সময় কনফিডেন্সিয়ালিটির কিছু এখানে মেনটেন করার কোনো উল্লেখ নেই। পার্সোনাল পলিসিস, হ্যাঁ, এইটা আসলে একভাবে যায়। পার্সোনাল পলিসিস ফ্যাক্টরস, না, আসলে পার্সোনাল বলতে কি, এই পার্সোনাল বলতে জিনিসপত্রের কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, এই জিনিসপত্রের পলিসি মেকিং, এটা হচ্ছে না। আচ্ছা, অ্যামাউন্ট অ্যান্ড কাইন্ড অফ লেবার সেভিং ইকুইপমেন্ট অ্যান্ড ডিভাইসেস, এটা তো হয়। আচ্ছা, অ্যামাউন্ট অ্যান্ড কাইন্ড অফ, অ্যামাউন্ট মানে কি পরিমাণে লাগবে, এবং কাইন্ড অফ লেবার কোন ধরনের লেবার লাগবে, সেভিং ইকুইপমেন্ট অ্যান্ড ডিভাইসেস মানে কি কি ইকুইপমেন্ট হচ্ছে ডিভাইস লাগতেছে সেইগুলোর জন্য। ঠিক আছে, সো এটা হয়। তাহলে হচ্ছে ফিজিক্যাল ফ্যাসিলিটিস হলো, এটা হলো, এবং কালচার অফ অর্গানাইজেশনও হলো, এই তিনটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে ওকে, আচ্ছা, কালচারটা হচ্ছে ট্রু দাও, আর কনফিডেন্সিয়ালিটিটার দরকার নেই, কনফিডেন্সিয়ালিটিটা ফলস দিয়ে দিই আমরা। কনফিডেন্সিয়ালিটির এখানে হচ্ছে, কনফিডেন্সিয়ালিটি মানে কি, বিশ্বস্ততা। এটাও একটা হইতে পারে যে এটাও অ্যাফেক্ট করে, অবশ্য এটাও হইতে পারে যে কনফিডেন্সিয়ালিটি ঠিকঠাক আছে কিনা, এটার উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, সো কিন্তু হচ্ছে তোমার হিউম্যান রিসোর্স যখন প্ল্যানিং করব, তখন আসলে প্ল্যানিংয়ের মধ্যে কনফিডেন্সিয়ালিটিটা এটা আসলে ওভাবে সামঞ্জস্যতা আর কি পাচ্ছে না, দ্যাটস ওয়াই ফলস দিতে পারি। প্ল্যানিংয়ের সময় তো এখানে আমি কারোর মানে এখানে তো আমরা নিজেদের মধ্যে প্ল্যান করছি যে কতজন, এইচআরের প্ল্যান যে কাকে দিয়ে কী করাবে, এখানে আসলে কনফিডেন্সিয়ালিটি আসে না। আচ্ছা, সুপারভাইজার্স পারফর্ম ইন দ্য পার্সোনাল ম্যানেজমেন্ট, সুপারভাইজার, একজন সুপারভাইজারের পারফরমেন্স
পার্সোনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানে জিনিসপত্র, সব জিনিসপত্র বা স্টাফ সব কিছু ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন সুপারভাইজারের কি কি পারফরমেন্স থাকতে পারে। সো এখানে থাকতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, তার অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আছে। সুপারভাইজার মানে কি, সে তোমাকে সুপারভাইজ করছে, তোমার যাবতীয় সব কিছু সুপারভাইজ করছে। সো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক থাকে। তারপরে কি থাকতেছে, অলওয়েজ স্যাটিসফাই দ্য স্টাফ, না অলওয়েজ সে স্যাটিসফাইড থাকে না কখনোই। স্ট্রিক্ট ইন্সপেকশন, সবসময় যদি স্ট্রিক্টলি ইন্সপেকশন করে তাহলে স্টাফ টিকবে না। সো সবসময় স্ট্রিক্ট থাকবে না। ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটিস, হ্যাঁ প্রতিনিধি থাকবে, প্রত্যেক কাজের রেসপন্সিবল প্রতিনিধি থাকবে, ডেলিগেশন অবশ্যই থাকতে হবে। স্টাফ ডেভেলপমেন্ট, স্টাফ ডেভেলপমেন্টটা আসলে স্টাফ ডেভেলপমেন্ট কি, মানে সে তো আর স্টাফ ডেভেলপমেন্ট করতে পারবে না, স্টাফ ডেভেলপমেন্টের প্রতি তার হচ্ছে নজর থাকতে হবে, এটা হইলে হইতো। বাট যেহেতু শুধু এটা হচ্ছে না, তাহলে এ নাম্বার হইলো, ডি নাম্বার হইলো। তোমাদের জন্য একটু হার্ড হয়ে যাচ্ছে না বিষয়গুলো? আচ্ছা, মিডওয়াইফারির মধ্যে অনেক হার্ড জিনিস আছে ফার্স্ট ইয়ারদের মধ্যে, আমি বুঝি না, এগুলো হচ্ছে নার্সিংয়ের স্টুডেন্টরা থার্ড ইয়ারে গিয়ে পড়ে। মিডওয়াইফারির অনেক অ্যাডভান্স, অনেক আগে পড়ে। আচ্ছা, বেসিক টুলস ইউজড বাই নার্স সুপারভাইজার, কি টুলস মানে কোন কোন জিনিস একজন নার্স সুপারভাইজার ইউজ করে, দেখো তো এখানে কোন কোন জিনিস ইউজ করে। সে হচ্ছে রেসপন্সিবিলিটিটা করে, অথরিটি এবং হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে, এই তিনটা হবে অ্যান্সার। হ্যাঁ, বেসিক টুলস মানে ম্যানেজমেন্ট তো স্টাফদেরকে দিয়ে করানো হয়, পারফরমেন্স তো স্টাফরা করে, সুপারভাইজাররা কি করে, তাদের রেসপন্সিবল জায়গা থেকে সে কাজ করে, সে অথরিটি ভূমিকা পালন করে, সে অ্যাকাউন্টেবল থাকে তার কাজের প্রতি, ঠিক আছে, প্রত্যেকেরই কাজের প্রতি অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। ওকে ওকে, স্টাইলস অফ সুপারভিশন দুই ধরনের হয়, একটা হচ্ছে অটোক্রেটিক, একটা ডেমোক্রেটিক, এটা মনে রাখো, এখান থেকে ওই দুইটাই হবে অ্যান্সার, অটোক্রেটিক আর ডেমোক্রেটিক। ওকে ঠিক আছে, নেক্সট যে কি কনসেপ্টস অফ লিডারশিপ, লিডারশিপের কি কনসেপ্ট কি কি। আচ্ছা, কি কনসেপ্ট অফ লিডারশিপের আমি বললাম যে হচ্ছে একটু আগে যে সুপারভিশনটাই হচ্ছে লিডারশিপের ক্ষেত্রে, যে লিডার সেই সুপারভাইজ করে, তাই না, যে আমাদের মধ্যে একজন লিডার তৈরি করে দেওয়া হলে সে কি করবে, সে মনিটর করবে, সে সুপারভাইজ করবে তোমাকে। তাহলে লিডারশিপের কি কনসেপ্টগুলো কি হবে, ওই অটোক্রেটিক আর ডেমোক্রেটিকই হবে। দেখো তো আছে কিনা অপশানে, অবশ্যই আছে, এই যে অটোক্রেটিক ডেমোক্রেটিক, ঠিক আছে, এটাই হবে আনসার। আচ্ছা, ফাংশনস অফ লিডার আর, লিডারদের ফাংশন কি কি হইতে পারে, নিচের কোনটা হচ্ছে লিডারের ফাংশন। এখন বলো যে স্ট্রিক্টলি পারফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা কি হবে, সে সবসময় যদি স্ট্রিক্টলি পারফর্ম করে তাহলে কি হবে, তার লিবারাল হইতে হবে, তাকে হচ্ছে একটু ছাড়ও দিতে হবে মাঝে মাঝে। একজন ভালো লিডার হইতে হলে সে সবসময় স্ট্রিক্ট থাকতে পারবে না। তারপরে স্ট্রাকচারিং দ্য সিচুয়েশন, একটা সিচুয়েশনকে তার স্ট্রাকচার করে দিতে হবে, রাইট, এটা তার হচ্ছে সিচুয়েশনটা করে দিবে এবং তার দলীয় যত লোকজন আছে তারা সেগুলো পারফর্ম করবে। স্যাটিসফাই উইথ দ্য টিমস, এটা টিমস হবে, স্যাটিসফাই উইথ দ্য টিমস পারফরমেন্স। আচ্ছা, টিমসের পারফরমেন্সের সাথে সে সবসময় স্যাটিসফাই হবে এরকম কোনো কথা নেই, তার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, না লাগলে সে কারেকশন করে দেবে কীভাবে ভালো লাগবে। কন্ট্রোলিং দ্য বিহেভিয়ার মানে হচ্ছে কি, সে বিহেভিয়ারটাকে কন্ট্রোল করে রাখবে, তার অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হচ্ছে সবার কাম্য, তাই না। স্পিক ফর দ্য গ্রুপের হয়ে অবশ্যই সে তাকে কথা বলতে হবে, রাইট। সো এটা হচ্ছে লিডারের ফাংশন, বি, ডি এবং ই হবে আনসার। ওকে, দেন ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সগুলো দেখো, টাইম ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি, আমার টাইমটাকে ইফেক্টিভ ওয়েতে ইউজ করতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার কি করতে হবে, যে একটা টাস্ক টাইম মতো কমপ্লিট করতে হবে, এটা একটা টাইম ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স হইতে পারে। এছাড়া কি করতে হবে, টিম ওয়ার্কের সময় সাপোর্ট করতে হবে যেন টাইমলি হচ্ছে একটা কাজ আমরা ফিনিশ করতে পারি ওয়েল অর্গানাইজড ওয়েতে, রাইট। সো হচ্ছে এখন আমি দেখি অপশানে ইউজ টাইম ইফেক্টিভলি হলো। তারপরে মেনটেন দ্য অর্গানাইজেশনাল পলিসি, অর্গানাইজেশনাল পলিসি মেনটেন করতে হবে, এটা টাইম ম্যানেজমেন্টের কোনো ইম্পর্টেন্স হতে পারে না, এটা অর্গানাইজেশনাল পলিসি বা একটা অর্গানাইজেশনের ইম্পর্টেন্স হতে পারে, তাই না, এটা হলো। কমপ্লিট দ্য অ্যাসাইন টাস্ক, হ্যাঁ টাইম অনুযায়ী আমার কমপ্লিট করতে হবে, আমার যেই কাজটা অ্যাসাইন করা আছে বা আমার জন্য নির্ধারিত যে কাজটা এটা আমার শেষ করতে হবে। হ্যাঁ, মেনটেন কোঅর্ডিনেটিং উইথ আদার্স,
মানে কি অন্যদের সাথে আমার কোঅর্ডিনেশনটা বা কমিউনিকেশনটা মেনটেন করতে হবে। আমি যে শুধু কাজ করব, কোনো কমিউনিকেশন করব না, এটা তো হবে না, মেনটেন করতে হবে। অ্যাভয়েড পানিশমেন্ট রেদার দেন পলিসি ক্রাইসিসের, এটার সাথে রিলেটেড না। অ্যাভয়েড পানিশমেন্ট মানে পলিসি ক্রাইসিসের থেকে আমার পানিশমেন্ট অ্যাভয়েড করতে হবে, এটা কোনো টাইম ম্যানেজমেন্টের সাথে রিলেটেড না। সো এ, সি অ্যান্ড ডি হবে। তোমরা কি বুঝতেছ? না বুঝলে প্রশ্ন করো, আমি একটু দ্রুত পাস করতেছি, এই জন্য হচ্ছে হয়তো বা একটু বুঝতে অসুবিধা হইতে পারে, জানাবো আমাকে অবশ্যই। আচ্ছা, তারপরে কি পারপাস অফ ডেলিগেশন, একদম শেষ পর্যায়ে চলে আসছি। পারপাস অফ ডেলিগেশন, ডেলিগেশন মানে কি প্রতিনিধি, একজন প্রতিনিধি সিলেক্ট করার উদ্দেশ্য কি কি হইতে পারে। কাজ অ্যাসাইন করে দিবে সে, তাকে আমি সিলেক্ট করব কোন উদ্দেশ্যে, অ্যাসাইন করে দাও। এই যে প্রত্যেক ওয়ার্ডে একজন ইনচার্জ থাকে, সে কি করে, তার কাজ কি, সে বেড অ্যাসাইন করে দিবে তোমাকে। তুমি আজকে কার দায়িত্বে, কোন পেশেন্টের দায়িত্ব নিচ্ছ সেটা সে অ্যাসাইন করে দিচ্ছে তোমাকে, হ্যাঁ দিল, এবং সে মনিটর করবে, ওভারঅল সে অবজার্ভ করবে যে তুমি কতটুকু কাজ করতেছো বা করতেছো না, অ্যাসাইন করে দেওয়ার জন্য। তারপরে কি অ্যাভয়েডিং দ্য টাস্ক, নো, সে কি কাজ অ্যাভয়েড করার জন্য না। ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্টস, ক্লায়েন্ট চাইলো যে না আমি এই পেশেন্টের কাজই প্রতিদিন করব, তুমি একেই দাও, না এটা হবে না। এঙ্গেজিং স্টাফ মানে কি স্টাফকে এঙ্গেজ করে রাখার জন্য, এইটা কি আসলে একটা লিডারের বা একটা দল প্রধানের সিলেক্ট করার কারণ হতে পারে যে সে সবসময় স্টাফকে এঙ্গেজ রাখবে, নো, সে হচ্ছে কাজটা যেন সুন্দর সুগঠিত হয়, ওয়েল অর্গানাইজড হয়, দ্যাটস ওয়াই করে, টাইম সেভ হয়, এই যে টাইম সেভিং। সো এ এবং হচ্ছে ই হবে আনসার। ওকে, আনসারটা একটু মিলায় নাও। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে মেথডস অফ কনফ্লিক্ট রিজলিউশন। কনফ্লিক্ট কীভাবে আমরা সলভ করতে পারি, কনফ্লিক্ট সলভ করার কিছু ওয়ে আছে, তার মধ্যে কম্প্রোমাইজ করে আমরা কনফ্লিক্ট মানে কি প্রতিদ্বন্দ্বিতা বা হচ্ছে ঝগড়াঝাটি ঝামেলা, এগুলোকে আমরা হচ্ছে কিভাবে সলভ করতে পারি তার মেথড, কম্প্রোমাইজ করে করতে পারি, ওই জিনিসটাকে অ্যাভয়েড করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি, ওই জিনিসটার সাথে নিজেকে খাপ খাওয়ায় বা অ্যাকোমোডেটিং, ওই জায়গাটার সাথে নিজেকে খাপ খাওয়া আমরা করতেছি। নেগোশিয়েটিং মানে কি তুমি যা চাচ্ছ ওকে ফাইন, আমিও তাই চাচ্ছি, নেগোশিয়েট করা মানে একজনের সাথে মত মিলায়ও আমি হচ্ছে ওই প্রবলেমটাকে বা কনফ্লিক্টটাকে সলভ আউট করতে পারি। সো এখন আমরা হচ্ছে দেখি কম্প্রোমাইজিং, এই যে কম্প্রোমাইজিং, অ্যাকোমোডেটিং, নেগোশিয়েটিং, কন্ট্রোলিংও হয়, একদিক দিয়ে কন্ট্রোলিংটাও হয়। আবার কন্ট্রোলিংয়ের মানে কন্ট্রোলিং নামে স্পেসিফিকভাবে আসলে কোনো ইয়ে নাই, মানে রিজলিউশন প্রসেস নাই, এই জন্য আমরা এটা হচ্ছে নিচ্ছি না। তবে তোমার হচ্ছে যদি কোনো মানে অ্যাগ্রেসিভনেসটাকে কন্ট্রোল করে হলেও আমরা হচ্ছে কিন্তু কনফ্লিক্টটাকে রিজলভ করতে পারি। সো এখানে যদি আমি দেখতে যাই তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয় কম্প্রোমাইজিং, অ্যাকোমোডেটিং, নেগোশিয়েটিং। সো এখানেই আজকে আমাদের শেষ আজকের ক্লাসটা। আর হচ্ছে আনসারটা একটু মিলায় নাও, হ্যাঁ, এ, বি এবং হচ্ছে ডি। কারো কোনো প্রশ্ন থাকলে একটু ঝটপট প্রশ্নগুলো করে ফেলো। ক্লাসটা আজকে এখানেই তোমাদের শেষ। একটু কঠিন ছিল আই নো, বাট মিডওয়াইফারিদের এইরকমই একটু কঠিন, ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারিটা তাদের হচ্ছে ফার্স্ট ইয়ারেই অনেক কিছু জানতে হয়, কারণ 3 বছরের কোর্স, যেটা তোমরা একটু ম্যাচিওর হয়ে থার্ড ইয়ারে গিয়ে শিখতেছো, ডিপ্লোমারা বিএসসিরাও থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে শিখতেছে, সেটা হচ্ছে মিডওয়াইফারিরা ফার্স্ট ইয়ারেই শিখে থাকে, এই জন্য একটু কঠিন হয়ে যায়, একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করলে ভালো কিছু হবে, আই হোপ। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি না প্রশ্ন থাকে তাহলে আমি ক্লাসটা এখানেই এন্ড করতে চাচ্ছি। ওকে ওকে, সো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো, কারো কোনো প্রশ্ন নাই। সো আমি এখানেই ক্লাসটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।